বক্তব্য রাখবেন সকলের সুপরিচিত কবি হাসান রুবায়েত। আমি কবি হাসান রুবায়েতকে মঞ্চে এসে তার মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। ১৯৫২, ১৯৭১ এবং এর মধ্যবর্তী সময়ে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং ২০২৪-এর শুধু ২৪ না, গত ১৫ বছর এবং ২০২৪ এই সময়ের যে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমার বেহদ ঋণ। ছাত্র জনতা সৈনিকদের প্রতি আজীবন ঋণ থাকবে আমার। এই আন্দোলন যারা নেতৃত্ব দিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং যতদিন তারা জনতার ইনসাফের দাবির পক্ষে অটল থাকবেন ততদিন তাদেরকে আমি সমর্থন করব বলে একটা নিয়ত করেছি আর কি। তো আমার আজকের বক্তব্য শুরু করার আগে আমি একটু বলে নেই, সেটা হলো যে আমি মূলত আসলে কথা বলার লোক না, মানে কথা আমি আসলে বলতে পারি না। একসময় বলতে পারতাম আর কি, এমনি বাইরে আমি আবার বাচাল, মানে অনেক বেশি কথাবার্তা বলি। কিন্তু যেহেতু এরকম মঞ্চে একদম খুব রেডি হয়ে কথাবার্তা বলা এটা আমার জন্য একটু ঝামেলার। একটা সময় আমি, আপনারা হয়তো জানেন যে আমি আসলে কওমি মাদ্রাসায় পড়তাম। ৪ বছর আমি পড়েছি কওমি মাদ্রাসায়। তো সেই সময় হচ্ছে আমাদেরকে নিয়মিত প্রতি বৃহস্পতিবার আমাদের আঞ্জুমান বলে একটা ব্যাপার হইতো। সেখানে বক্তব্য দেওয়া লাগতো এবং ওই বক্তব্যে আমি দিন ভালো করতাম আরকি এবং একটা সময় আমি মসজিদে খুতবাও দিছি। তো সেই সময় আমি বেশ ফিল করতাম যে আমি বক্তব্য দিতে অনেক মজা পাই। কিন্তু এরপরে হঠাৎ করে আমি দেখলাম যে আমি আসলে কথা বলতে পারি না। হ্যাঁ? তো এটা ঝামেলা হয়। তো কথা বলার মধ্যে আমার আসলে মুখ শুকায় যাবে, গলা শুকায় যাবে। আমি একটু পানি-টানি খাবো, আপনারা কিছু মনে করবেন না। তো এক শহীদের মায়ের হাহাকার দিয়ে শুরু করতেছি। আমার যে ছেলেটা মরছে, আমি কি ওরে পামু কোনোদিন? কন? কোনোদিন পামু? আচ্ছা, এরপর আমি কোরআন থেকে একটা আয়াত তিলাওয়াত করব, তারপর আমি আমার বক্তব্য শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, "ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াফসিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু লাক ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।" আল্লাহ, এটা হচ্ছে আপনারা সবাই জানেন যে যখন আল্লাহ আ মানুষ সৃষ্টি করতে চাচ্ছিলেন, তখন ফেরেশতাদের সঙ্গে তার একটা আলাপ হয়েছিল আরকি। সেখানে আল্লাহ বলছেন যে, "ইন্নী জাইলুম ফিল আরজি খলিফা", যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। খলিফা শব্দের নানান ধরনের মিনিং, ব্যাখ্যা, তাফসির পৃথিবীর বড় মুফাসসিররা করছেন। ওইটা নিয়ে আমার বলার এখতিয়ার নাই। তো আমি এই খলিফা শব্দটাকে আমার মতো করে আ একটু স্বাধীনতা নিচ্ছি। আমি এই শব্দটাকে বলতেছি জিম্মাদার। হ্যাঁ? মানে হচ্ছে যে আল্লাহ যখন পৃথিবীতে মানুষকে পাঠালেন, এই মানুষকে আসলে মহাবিশ্বের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির প্রতি মানুষের একটা আলাদা জিম্মাদার করে তাকে পাঠালেন, যে এই সমস্ত সৃষ্টিকে যেন মানুষ কি করে? মানুষের জিম্মায় এই সৃষ্টিকে যেন সে তার সেবা করে। এটা হচ্ছে আমার, মানে আমার নিজের বোঝাপড়া আরকি এই খলিফা শব্দের। এরপরে দেখেন ফেরেশতারা কিন্তু আল্লাহকে বলতেছিলেন যে, আপনি কি এমন কোনো ব্যাপার করতে চাচ্ছেন যে যারা আসলে দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে? আমরাই তো আপনার জন্য এনাফ। আপনার আমরা মানে প্রশংসা করি, তসবিহ পড়ি, হ্যাঁ? তখন আল্লাহ বললেন যে, "দেখো, আমি যা জানি তোমরা তা জানো না।" তো এই জায়গা থেকে আসলে আমি, যেহেতু আসলে কবিতা নিয়ে আলাপ বা কবি নিয়ে আলাপ, আমি ওই খলিফা শব্দটাকে একটু কবির সঙ্গে রিলেট করতে চাই যে আসলে কবিরা কিভাবে এই জিম্মাদারি আসলে কবিরা আসলে পালন করে। যেমন দেখেন, আ এই যে ধরেন যে আ আমি যেমন এখানে একটা জিনিস লিখছি যে কবিরা উদ্গত শস্যের কথা লেখেন। অর্থাৎ একটা ধানের পাতা আপনার সঙ্গে আসলে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবে,
এই ল্যাঙ্গুয়েজের কোডটা আসলে আল্লাহ সম্ভবত কবিদেরকে দিয়ে দিছেন, যে এই ধানের পাতা আসলে মানুষের সঙ্গে এইভাবে কথা বলবে। কারণ ধানের পাতার নিজস্ব ল্যাঙ্গুয়েজ তার কাছে আছে, কিন্তু ধানের পাতার সঙ্গে মানুষের যে কিভাবে ইন্টারাকশনটা হবে, কিভাবে তার যোগাযোগ ঘটবে, ঠিক আছে, এই যোগাযোগটা কিন্তু আসলে আমার ধারণা আসলে আল্লাহ কবিদেরকে দিচ্ছেন, যারা ট্রু পোয়েট। তারা আসলে সব কিছুর ভাষায় আসলে তারা ডিকোড করতে পারে। হ্যাঁ, যেমন আমি এখানে লিখছিলাম যে কবিরা উদ্গত শস্যের কথা লেখেন, কিভাবে হাওয়া এসে পরাগ রেণুর সাথে কথা বলে, কিভাবে মাটির অন্ধকারে জিন্দেগানির পরিস্ফুটন ঘটে, কবি সেসব লেখেন। নদীর কথা বলে তারা তার ভাষা জানেন কেবল কবিরা, মানে নদীরা কোন ভাষায় কথা বলে এটা কেবল কবিরাই জানেন। জোনাকিরা বাগানের সাথে কি কথা বলে তা জানেন কেবল কবিরা। মাছের কথা, পাখির কথা, কীটপতঙ্গের কথা, সব কিছুর ল্যাঙ্গুয়েজ আসলে আল্লাহ আমার মনে হয় যে এই ট্রু পোয়েটদেরকে দিয়ে দিছেন, যে তোমরা আসলে এই ল্যাঙ্গুয়েজকে এবার মানুষের কাছে পৌঁছে দাও। যেমন ধরেন যে আমি বলতেছি যে কবিরা মানুষকে মহাবিশ্বের প্রতি তার দরদ, দায়িত্ব, জিম্মাদারি, সেই সব এজেন্সি মানুষকে বুঝে নেওয়ার কথা বলেন। মানে এই যে আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে খলিফা করে পাঠাইছি, তো কবিরা আসলে কিভাবে মানে এই জিম্মাদারিটা পালন করেন? কবিরা, আমি বলতেছি কবিরা আসলে পুরো মহাবিশ্বের ল্যাঙ্গুয়েজটাকেই আসলে অন্য মানুষের কাছে ট্রান্সলেট করে তার কবিতার মাধ্যমে সে সে হচ্ছে এই কাজটা করে। এটা হচ্ছে মূলত মানে জিম্মাদার হিসেবে কবির যে দায়িত্ব সে সেটা পালন করে আর কি। এই জায়গায় আমি আরেকটা আয়াত একটু ইয়ে করতে চাচ্ছি, যে আল্লাহ বলছেন যে কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে একদম শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের জন্য পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের কথা বলবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা খারাপ কাজ থেকে মানুষকে ইয়ে করবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই আয়াতটা আমি বললাম, এটা কিন্তু আসলে অনেক বেশি হচ্ছে আপনার মানে ইসলামের দিকে দাওয়াতের জন্য আসলে মানুষ ব্যবহার করেন বা আলেম ওলামারা ব্যবহার করেন। কিন্তু আমি এখানে একটু আমার মতো করে স্বাধীনতা নিতে যাচ্ছি, সম্ভবত মানে এইটা আমি পারবো। সেটা হচ্ছে যে এই যে তা'মুরুনা বিল মা'রুফ, দেখবেন যে কোরআনের বিভিন্ন জায়গায় এভাবে বলা আছে যে তোমরা মানুষকে মাওইজাতিল হাসানা, মানে সুন্দর সুন্দর কথা বলে মানুষকে ডাকো। মানে আসলে কিন্তু আল্লাহ বলছেন না যে তুমি জোর করো। কবিরা কিন্তু দেখবেন যে এই কাজটা করেন। কবিরা তার মতো করে লেখেন। এখন এই লেখাটা আপনি কিভাবে ডিকোড করবেন, আপনি কিভাবে এটা ল্যাঙ্গুয়েজ তৈরি করবেন, কিভাবে এটার সঙ্গে যোগাযোগ করবেন, এটা একান্তই আপনার ব্যাপার। এখানে দেখবেন যে কবিরা কিন্তু কোনো পাঠককে জোর করবেন না যে না তোমাকে এটা করতেই হবে। এটা কবির এখতিয়ারে আসলে নাই। যেই ব্যাপারটা আমি আসলে এখান থেকে নিলাম। এইবার আমি একটু আসি যে আপনার আমাদের যে গণঅভ্যুত্থানটা ঘটলো, হ্যাঁ? সেখানে আসলে কবিরা আসলে ঠিক কিভাবে কাজ করছে। আমি এটাকে অনেকেই বিপ্লব বলেছেন বা বলতে চাচ্ছেন। আমি পার্সোনালি সেটা মনে করি না। আমি এটাকে গণঅভ্যুত্থানই বলছি, যেটাকে ইংরেজিতে বলা হয় মাস আপরাইজিং। এখন প্রশ্ন হলো যে এই মাস আপরাইজিং আসলে ঘটছেটা কি? এখানে কিন্তু প্রচুর মানুষ জীবন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এইটা কিন্তু আপনি একটা অভূতপূর্ব ঘটনা। আমি এগুলোর একটু মানে ধীরে ধীরে আমি এদিকে আসবো যে মানুষ আসলে কেন এটা হয়। দেখেন, আমজনতা আসলে কখন জীবন দেওয়ার জন্য রেডি হয়? মানুষ তো আসলে এই যে আমরা ২৪-এর যে ব্যাপারটা দেখলাম, এখানে কি ঘটছে? মানুষ কিন্তু ধরেন আমরা আইকনিক যে কিছু ব্যাপার-স্যাপার ঘটছে, যে আপনারা শহীদ আবু সাইদ আপনারা জানেন যে একদম মানে ২ হাত প্রসারিত করে মানে সেজন্য মনে হচ্ছে যে আপনার একদম, একদম ধরেন যে আরশের সঙ্গে তার একটা যোগাযোগ ঘটে যাচ্ছে, যে আমি রেডি, হ্যাঁ? তো এই যে রেডি টু স্যাক্রিফাইস, জনগণ কেন বা আমজনতা কখন আসলে রেডি হয় টু স্যাক্রিফাইস হিমসেলফ অর টু স্যাক্রিফাইস হারসেলফ, এটা কিন্তু আসলে একটু বোঝার ব্যাপার আছে। দেখেন, আমি যত জায়গায় কথা বলে দেখছি গত ১৫ বছর, আমি দেখছি যে পাবলিক বা ইন্টেলেকচুয়ালরা বা রাজনীতিবিদেরা বা আরও মানুষ, আমি দেখছি কি জানেন, বাংলাদেশের আমজনতাকে তারা দোষারোপ করছে এই গত ১৫ বছর। কীরকম? মানুষ রাস্তায় নামে না, আমরা এত কিছু করি, মানুষ রাস্তায় নামে না, মানুষ রাস্তায় নামে না। মানে মানুষ যে রাস্তায় নামে না, আমি শুধুমাত্র এই আলাপই শুনে আসছি আসলে এতগুলো বছর, যে মানুষ নাকি রাস্তায় নামে না। কিন্তু দেখেন, ঘটনা কিন্তু ঘটলো আসলে অন্যটা। মানে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু আসলে মানুষই রাস্তায় নামলো, এবং বাংলাদেশের মানুষের ব্যাপারে পলিটিশিয়ানদের বা ইন্টেলেকচুয়ালদের যে ধারণা যে মানুষ রাস্তায় নামে না, সেটা কিন্তু আসলে সম্পূর্ণ কী হয়ে গেল? ভুল হয়ে গেল।
এবং মানুষ যে রাস্তায় নামে না এই কথা যে তারা কোত্থেকে পাইলেন এটাও আমার একটু মাথায় ঢোকে না। কারণ আমরা কিন্তু খেয়াল করে দেখবেন 1952 আমাদের ঘটনা, হ্যাঁ, 69-এর গণ অভ্যুত্থান আমাদের ঘটনা, 1971 আমাদের ঘটনা। তো এত ঘটনা 1999 মানে 90-এর গণ অভ্যুত্থান, মানে এত কিছুর ঘটনা আমাদের সামনে আছে, তারপরেও দেখবেন যে আমাদের পিপলকে দোষারোপ করা হয় যে মানুষ নাকি রাস্তায় নামে না। আসলে মানুষ কার কথায় রাস্তায় নামবে? মানে মানুষের তো রাস্তায় নামার একটা কজ থাকতে হবে। মানে আপনি যে আপনি শাহাদাতের জন্য রাস্তায় নামবেন, আপনি শহীদ হবেন, আপনি দেশের জন্য রাস্তায় নামবেন, আপনি ধর্মের জন্য রাস্তায় নামবেন, বা আপনি আপনার আদর্শের জন্য রাস্তায় নামবেন, এই রাস্তায় নামার জন্য কিন্তু তার ভিতরে একটা কজ তৈরি হতে হয়। মানে সে আসলে কোন কজে সে রাস্তায় নামবে। কিন্তু 24-এর যে ঘটনাটা ঘটলো, যে এই কজটা তৈরি হয়েছে, আসলে মানুষ রাস্তায় নামার জন্য রেডি হয়ে গেল। তো এই জায়গায় আমার একটু মনে পড়তেছে, আপনারা মনে করতে পারেন এই একটা ছবি অভ্যুত্থানের সময় আমরা দেখছিলাম যে 3টা বা 2টা মেয়ে হচ্ছে একদম হাত এরকম করে একটা ছবি, বৃষ্টির মধ্যে একটা ছবি আছে। ইন্টারেস্টিং কাণ্ড হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের সময়ও ঠিক সেম টাইপের একটা ছবি আমরা পাই। হ্যাঁ, আমি এটা সে সময়ও দেখছিলাম যখন এই অভ্যুত্থানটা হয়ে যাচ্ছিল বা অভ্যুত্থান যখন হচ্ছিল বা অভ্যুত্থানের পরে, আমি আসলে একটু ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ে আমি আগে জানতাম না, এখনও জানি না, কিন্তু একটু তো ওই মানে ইউটিউবের যে জ্ঞান আর কি, সেটুকু জ্ঞান নেওয়ার আমি ট্রাই করছিলাম। তো আমি খেয়াল করলাম যে ফ্রেঞ্চ রেভলিউশনের যে ছবিটা, হ্যাঁ, এবং আমাদের এখানকার যে ছবিটা, এটাকে আমি একটু বোঝার ট্রাই করলাম। মানে আমি এটাকে বলতেছি যে মানে কিভাবে আজাদি চাওয়ার মানুষদের শরীর বা তাদের আপনার হচ্ছে যে শরীরের বয়ানে তারা এক হয়ে ওঠে। মানে কোথায় কোন সালে কতটা ঘটনা ঘটছে, এখানে একটা ঘটনা ঘটতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এদের যে আপনার যে অ্যাস্থেটিক্সটা বা যে আর্টিকুলেশনটা, তার বডির যে আর্টিকুলেশন, তার মাইন্ডের যে আর্টিকুলেশন, সেটা একদম সেম। ফ্রেঞ্চরা ওই ছবিটার নাম দিছিল হচ্ছে, আমি ফ্রেঞ্চেই বলতেছি, ছবিটার নাম দিছিল ওরা হচ্ছে লা লিবেরতে রঁ লেপৌল। আচ্ছা, আমি একটু ফ্রেঞ্চ শিখতেছিলাম আর কি, যে কারণে উচ্চারণটা করতে পারলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইটাকে ওরা বলছে হচ্ছে, ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে লিবার্টি লিডিং দ্য পিপল। মানে এই যে পিপলকে লিড দিয়ে যে লিবার্টি যাচ্ছে, হ্যাঁ, এই ঘটনাটা কিন্তু এখানেও ঘটতেছে। এবং দেখেন যে সারা দুনিয়ার এই যে আপরাইজিংগুলো, এই আপরাইজিংগুলোর মধ্যে কিন্তু আপনি কমন কিছু ব্যাপার খুঁজে পাবেন, যে ব্যাপারটা আমরা আসলে এই ছবিতে দেখলাম। হ্যাঁ, যেটাকে আমরা বলতেছি যে লিবার্টি লিডিং দ্য পিপল, যে ছবিটা ফ্রেঞ্চরা যে ছবিটাকে বলতেছে, ওদের ওই ছবিটা লুভর মিউজিয়ামে আছে। এখন আমাদের এই ছবিটা কোথায় আছে আমি জানি না, আমি এটা কে তুলছেন আমি সেটাও জানি না, আমি এটার তথ্য পাইলাম না আর কি। যদি পাওয়া যাইতো তাহলে ভালো হতো। এবং ওই ছবিগুলো কিন্তু আসলে ধরেন আমাদের জন্য আইকনিক ছবি। এই ছবিগুলো আসলে অনেক বেশি, মানে ওই লুভর মিউজিয়ামে যেমন মানে আপনার এই যে লা লিবেরতে রঁ দ্য লেপো, এই ছবিটা যেভাবে ইয়ে করা হয়েছে, আমি মানে আশা করব যে এই ছবিগুলো এভাবে মানে মানুষ ইয়ে করে রাখবে, প্রিজার্ভ করে রাখবে। আচ্ছা, তো এখন এই যে আমাদের যে আপরাইজিংটা ঘটলো, শিল্প সাহিত্য আসলে ঠিক কিভাবে এই আপরাইজিংয়ে মানে এই আপরাইজিংকে কিভাবে আসলে হেল্প করলো, এটা নিয়ে আমি একটু আমার মতো করে আমি কিছু ব্যাপার বলতে চাই। যেমন আমি এখানে একটা কথা বলতেছি যে শিল্প সাহিত্য, নাটক, মেহনতি মানুষের হাহাকার, ছোট ছোট আন্দোলন, এভাবে দীর্ঘদিনের প্রস্তুতি থাকা একটা আপরাইজিংয়ের পেছনে, এটা কোনো তাৎক্ষণিক ঘটনা না। যেমন আমাদের বগুড়ায় একটা কথা আছে এরকম যে ওঠ ছেড়ি তোর বিয়া, যে বলে যে হ্যাঁ তুই এখন ওঠ, আজকে এখন তোর বিয়া। হ্যাঁ, এইভাবে আসলে আপরাইজিং মানে মাস আপরাইজিং এভাবে ঘটে না, যে আপনার মনে হইলো যে আমরা আসলে 36 দিনে একটা আপরাইজিং একটা ঘটনা ঘটায় ফেলছি। আমার কাছে এটা মনে হয় না। কারণ হচ্ছে যে এই যে লিটারেচার, তারপরে হচ্ছে আপনার আহ, আহ, নাটক, তারপরে হচ্ছে মানুষের যে পুঞ্জীভূত যে ক্ষোভ, হ্যাঁ, তারপর ধরেন ছোট ছোট আন্দোলন, সেই ব্যাপারগুলো আমরা দেখব। আমি ধীরে ধীরে এই বিষয়গুলো আমি নিয়ে আসছি। তো এই টাইপের একটা দীর্ঘ একটা জার্নি লাগে, যে জার্নিটা কিন্তু আসলে আমাদের শিল্প সাহিত্য এখানে ছিল। যেমন আমি একটু মানে কতগুলো আমি একটু ডেটা আমি আমার আপনাদের সামনে একটু উপস্থাপন করব। হয়তো এখানে আমার ডেটায় কোনো কোনো কবির নাম হয়তো নাও আসতে পারে, কারণ হচ্ছে যে যেহেতু আমি ধরেন এগুলো ছোট মানুষ, মানে আমার মাথায় হয়তো নাও আসতে পারে। যদি কারো নাম না আসে আমি তার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছিলাম যে গত 15 বছর যেমন কবি এহসান হাবিব, উনি অবরুদ্ধ সময়ের কবিতা নামে একটা পাঠের আয়োজন করতেন। এটা ময়মনসিংহের লোক, উনি সারা বাংলাদেশে এটা উনি করছেন, এবং পরবর্তীতে
আপনার এই আপনার ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলেই, মানে গত ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলেই সম্ভবত আদর্শ থেকে এই বইটা এই নামেই বের হয়েছে। তারপর আপনার হচ্ছে যে আপনারা জানেন শিরীষের ডালপালা নামে একটা ওয়েব জিন আছে। 2018 সালে যখন স্কুল কলেজের ছাত্রদের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সময় চির উন্নত মমশির নামে একটা একটা সংখ্যা করেছিল শিরীষের ডালপালা, এবং পরবর্তীতে ওই চির উন্নত মমশির নামে আরেকটা আপনার একটা সংখ্যা করে এই 24-এর অভ্যুত্থানের সময়েই। তারপর আমার মনে পড়ছে যে শহীদ আবরার ফাহাদ খুনের পর প্রথম আলোর সাহিত্য পাতাতে প্রতিবাদী কবিতা দিয়ে সময়ের পদাবলী নামে একটা বিশেষ আয়োজন করেছিলেন কবি আলতাফ শাহনেওয়াজ। এরপর কবি কামরুজ্জামান কামু তার বিভিন্ন বইয়ে ফ্যাসিস্ট বিরোধী কবিতা লিখেছেন। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের প্রতিবাদে তার লেখা রণ রক্ত মাতম কবিতাটি 2020 সালে প্রকাশিত বই। তার আমাকে এবার পিছমোড়া করো, ওনার এই বইটার নাম আমাকে আবার পিছমোড়া করো। এটা হচ্ছে নিঃসন্দেহে আমার যেটা মনে হয়েছে যে আপনার একটা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে একটা দীর্ঘ সংগ্রামের ফসল। এরপর আমি কিছু নাম উচ্চারণ করছি, ধরেন ইমরুল হাসান, রিফাত হাসান, রকমনু। ওনারা কবিতা এবং নানান আপনার ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের গ্রাউন্ড বা একটা বিপ্লবের গ্রাউন্ড তারা তৈরি করেছিলেন। এরপর ধরেন কবি আলতাফ শাহনেওয়াজ, তুহিন খান, শামশাম তাজিল, সৈয়দ জামিল, বায়াজিদ বোস্তামি, পলিয়ার ওয়াহিদ, হাসান জামিল, কাউকাব সাদি, কাজী ওয়ালিউল্লাহ, শোয়েব মাহমুদ, রুদ্রাক্ষ রায়হান, মীর হাবিব আল মঞ্জুর, আবির আবরাজ, ইনারা নিয়মিত কবিতা লিখেছেন। আমি কিন্তু আবারও বলছি যে আরও অনেকেই কবিতা লিখেছেন, নিশ্চয়ই হয়তো আমার নজরে পড়েনি। যদি আমার নজরে মানে নজর এড়ায় গিয়ে থাকে তাহলে আমি তাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। রহমান হেনরি একটা কবিতা লিখেছিলেন, তার একটা লাইন ছিল সম্ভবত এরকম যে ভয়ানক ডাইনিকে মহান সম্রাজ্ঞী বলা হয়। হ্যাঁ, এবং বলা হয় যে এইটার পর তার চাকরি টাকরি চলে যায়। তো যাই হোক, তারপর হচ্ছে অ্যান অ্যাপলিটিক্যাল পোয়েট্রি নামে একটা কবিতা লিখেছিলেন মীর হাবিব আল মঞ্জুর। ওখানে উনি দেখিয়েছিলেন যে শেখ মুজিবকে কত ভয়ানকভাবে ফ্যাসিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এই কবিতা লেখার জন্য মঞ্জুরকে কিন্তু ওই সময় আমরা দেখছি যে উনি পালায়েও বেড়াইছেন এই বইটা যখন প্রকাশ হয় তখন। তারপর আমার মনে পড়ে যে কবি শোয়েব মাহমুদ, উনি স্বৈরাচার হাসিনাকে কবিতায় সরাসরি গণভবনের প্যাথোলজিক্যাল লায়ার বলেছেন। এইটা আপনার মেলায় সম্ভবত, গত মেলাতেই সম্ভবত এটা হচ্ছে একটা মানে সম্ভবত লাইভ বা একটা ভিডিও করা হয়েছিল। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে কবি শোয়েব মাহমুদকেও সেই সময় নানানভাবে হ্যারাস করা হয়েছে। তো এরপর দেখেন 18 সালের যে গণ আন্দোলনে রকিব লিখন একটা লেখা লিখছিলেন, যেটা অনেক বেশি, মানে আজকেও আমি দেখলাম যে প্রথম আলোতে মনে হয় এটা নিয়ে করা হয়েছে যে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। দাবানলের মতো কিন্তু এই জিনিসগুলো ছড়ায় পড়ছিল, এবং 24-এর যে এই যে গণ অভ্যুত্থান সেখানে ওটা ব্যবহার করা হয়েছে। সেলিম রেজা নিউটন তার রাজকীয় মুক্তির ছলনা নামে একটা কবিতা উনি লিখেছিলেন, যে কবিতায় ফ্যাসিস্ট মিনাজেলকে বারবার ক্ষমতার দোর্দণ্ড প্রতাপ আর করুণ পরিণতির কথা বলেছেন উনি কবিতায়। তারপর হিজল জুবায়ের লিখেছিলেন শিশুরা মৃত্যুর রিহার্সেল করছে। তো এই যে আমি যে ব্যাপারগুলো বলতেছি, যে আসলে খেয়াল করে দেখবেন যে মানে কবিরা কিন্তু আসলে লিখছে, মানে লিখে গেছেন। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে আপনার এখানে যে কালচারালি যে পাঠতন্ত্র তৈরি হওয়ার কথা সেটা কিন্তু আসলে ধীরে ধীরে কবিরা তৈরি করছেন। এখন আপনারা যারা জানেন যে বাংলাদেশে আসলে কবিতার ব্যাপারটা তো এরকম না যে ধরেন এখানে কিছু একজন কবিতা লিখলেই সেটা একদম গণমানুষের মতো ছড়ায় পড়ে, ব্যাপারটা তো এরকম না আসলে। কারণ আমাদের যারা কবিতা লেখেন তাদের ধরেন যদি আপনি চিন্তা করেন ফেসবুকে হয়তো ওই 20-25টা লাইক নিয়ে সন্তুষ্ট থাকা লাগে, এবং আমাদের এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয় যাদের প্রচুর ফলোয়ার, যাদের ধরেন ভিডিওতে প্রচুর ফলো হয়, এই সেই হ্যান ত্যান, এগুলোকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে। এবং এই যে কবিতাগুলোর কথা আমি বললাম, এগুলো নিয়ে দেখবেন যে আসলে কোনো কথাই হবে না, আসলে হয়তো কখনোই হবে না। তো আমি সেজন্য মনে করলাম যে আমার আসলে বলা দরকার। এইবার আমি একটা ছোট্ট জিনিস পড়ছি, এইটা মোস্তফা হামিদি কবি উনি লিখেছিলেন, আমি জাস্ট কোট করতেছি। সচেতন পাঠক মাত্রই খেয়াল করবেন বাংলাদেশের সাহিত্য, বিশেষত কবিতা 15 সালের পর থেকেই প্রতিরোধের ভাষা হয়ে উঠতে প্রস্তুত
মানে প্রস্তুত হতে শুরু করে। অ্যাস্থেটিক যে কথাটা আমরা বলি, আর্ট ফর আর্ট সেক, কলা কৈবল্যবাদী চেতনা থেকে বের হয়ে ধীরে ধীরে একটা জাগরণী চরিত্র ধারণ করতে থাকে। জুলাই আগস্ট অভ্যুত্থান যখন পরিপক্ক হতে শুরু করে, বিশেষত মধ্য জুলাই থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে সক্রিয় হতে শুরু করে, তখন কবি সাহিত্যিকরাও আন্দোলনের সমর্থনে সোচ্চার হয়ে ওঠেন। তরুণ কবি সাহিত্যিকদের সমর্থনেই ফ্যাসিবাদের সম্মতি উৎপাদনের সফল সফট টুলস অকার্যকর হয়ে যায়। রওশনারা মুক্তার লেখা গোল্ডফিশের কান্না কবিতাটি এই সময় সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে, যে কবিতায় কবি মানুষের প্রাণ নিয়ে বিন্দুমাত্র ব্যথিত হবার বদলে সরকার প্রধানের মেট্রো রেল আর পুড়ে যাওয়া দালানের শোকে কান্নাকে তীব্রভাবে আঘাত করেছেন। এই সময় শারীরিক উপস্থিতি, সামাজিক যোগাযোগের মাধ্যমে সক্রিয়তা এবং আন্দোলনকে শক্তির যোগান সৃষ্টিতে কোনো কোনো কবি যুগান্তকারী ভূমিকা রাখেন। আন্দোলনের পুরাতনের ভাষা থেকে নতুনের ভাষার যুগে প্রবেশেরও এক অনবদ্য দলিল। ঢাকার দেয়াল জুড়ে অঙ্কিত হয় সেসব কবিদের স্লোগান। কবিদের লেখা স্লোগান আন্দোলনরত জনতা তাদের কণ্ঠে তুলে নিয়েছিলেন, যা ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। জেনজি তরুণরা সেসব স্লোগানকে কণ্ঠে ভরে সমস্ত জাতিকেই জাগিয়ে তুলতে সমর্থ হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিপ্লব বা অভ্যুত্থান বা মাস আপরাইজিং, এগুলোতে কিন্তু আপনার কি করে, আমজনতা রক্ত দিয়া তার আগের শাসনের পাপ থেকে জাতিকে মুক্ত করে আসলে। হ্যাঁ, মানে একটা জাতি সে তার আগে সে আসলে কিছু পাপ করে, সেই পাপের ফলাফল হিসেবে আসলে মানুষ কি করে, মানুষ আসলে তাকে স্যাক্রিফাইস করে। যেটাকে আমি বলছি যে মূলত বিপ্লবে আমজনতা রক্ত দিয়া তার আগের শাসনের পাপ থেকে জাতিরে মুক্ত করে। আবার সেই পাপের দেনা মানে এখন আমার কথা যে আবার আমরা সেই পাপের দেনা শোধ করব কিনা, মানে আবারও আমাদেরকে কোনো অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে কিনা, এটা কিন্তু ভাবার বিষয়। এইটা মনে হয় ভাবা দরকার। পরে দেখা যাবে একদিন আমজনতাও রাষ্ট্রের থেকে মুখ ফিরায় নেবে, তখন জিসাস ক্রাইস্টের মতো এলি এলি লামা সাবাক্তানি, মাই গড হোয়াই হ্যাজ দাও ফরসেকেন মি বইলা রাষ্ট্র চিৎকার করলেও হয়তো সভরেন আমজনতা আর ফিরেও তাকাইবে না। অর্থাৎ আপনার হয়তো মনে পড়ে বা মনে আছে যে জিসাস ক্রাইস্টকে যখন আপনার ক্রুসিফাই করা হয়, তখন হচ্ছে উনি, এটা আপনার ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্টেও এটা আছে, যে ওনাকে যখন ক্রুসিফাই করা হয় তখন উনি এই হিব্রু এই কথাটা বলেছিলেন যে এলি এলি লামা সাবাক্তানি, হ্যাঁ, যে মাই গড হোয়াই হ্যাস্ট দাও ফরসেকেন মি, মানে তুমি কি আমাকে ছাইড়া গেছো নাকি। হ্যাঁ, তো এই যে দেখেন যে এলি এলি নামাজ সাবাক্তানি, এটা কিন্তু জিসাস ক্রাইস্টকে বলতে হচ্ছে তার ক্রুসিফিকেশনের সময়। বাংলার জনতা যদি, আমজনতা যদি কোনো কারণে রাষ্ট্রের আসলে কি, রাষ্ট্রের কিন্তু সভরেনিটি আসলে তার জনতা, তার আমজনতা। আমজনতা যদি কোনো কারণে তার যে আপনার রাষ্ট্রকে, সে যে আপনার রাষ্ট্রকে আপহোল্ড করে, এটাকে সে যদি কোনো কারণে রাষ্ট্র থেকে সে যদি মুখ ফিরায় নেয়, তখন কিন্তু ওই এলি এলি লামা সাবাক্তানি বলেও স্টেট কিন্তু কোনোভাবে আর আপনার সভরেন থাকতে পারবে না। যার কারণে আমি বলতেছি যে এই যে বারবার জনতা যে আপনার নিজেকে স্যাক্রিফাইস করছে, আমরা মানে 71-এর যে স্যাক্রিফিকেশন, মানে এটার তো আসলে কোনো ধরেন যে তুলনা নাই। তো এই স্যাক্রিফাইস আমাদেরকে আবার কেন করতে হলো আসলে? হ্যাঁ, যদিও স্কেল আমি করবো না, স্কেলিং করার কোনো দরকার আমার নাই, কারণ একজন মানুষের জীবনও যদি জালিমের হাতে যায়, সেটা আসলে কোনো না কোনোভাবে মানে মানব জাতিকে হত্যা করার মতনই ঘটনা। এরকম ঘটনা কোরআনে আপনারা দেখবেন যে এই ধরনের কথাবার্তা বলা আছে, যে একজন মানুষকে হত্যা করা হলো মানে হচ্ছে যেন বা পুরো মানে মানব জাতিকে হত্যা করা হলো। তো আপনি এই হত্যার রাজনীতি কেন করবেন আসলে? যার কারণে আমি বলছি যে এই যে আমরা মানে জাতিকে আমাদের পূর্বের পাপ থেকে জাতিকে মুক্ত করলাম, এই পাপ যেন আমরা আবার না করি, এইটা যেন আমাদের মানে স্টেট, আমাদের পলিটিক্যাল পার্টিজ, তারা যেন আসলে এই ব্যাপারগুলো একটু মনে রাখেন। হ্যাঁ, না হলে কিন্তু এই যে পরে দেখবেন যে মানে এলি এলি লামা সাবাক্তানি করেও আর কোনো উপায় হবে না। আচ্ছা, আমি যেহেতু আসলে গণ অভ্যুত্থানে আপনার এখানে যদিও কবি এবং কবিতা নিয়ে কথা বলার কথা, আমি একটা জিনিস একটু ঠিক করেছি নিজে নিজে, সেটা হচ্ছে যে কবিতার যে আমরা স্লোগান এবং ভাষার রাজনীতি, এটা নিয়ে আমি ধীরে ধীরে কথা বলবো একটু, তারপরে আমি আমার মতো কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আপনার কবিতায় বা স্লোগান বা ভাষার রাজনীতি, যেটা প্রশ্ন হচ্ছে যে স্লোগানকে কিন্তু আসলে কবিতার মর্যাদা বাংলার জনগণ দেয় না,
বা বাংলার কবিরাও দেয় না। কেন দেয় না সেটা নিয়ে আমি পরে আলাপ করার ট্রাই করব। আমরা এটা দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ রেভলিউশনের যে ঘটনাটা আমি বললাম, এটা আমি দেখতে পাচ্ছি এখানে যে 5ই মে 1789 থেকে 9 নভেম্বর 1799, মানে 10 ইয়ার্স 6 মান্থস। ব্যাপারটা খেয়াল করেন, ফ্রেঞ্চ রেভলিউশনের যে টাইমটা, ব্যাপারটা কিন্তু আমাদের এখানে যেমন 36 দিন বা আরও দিন, ফ্রেঞ্চ রেভলিউশনের ঘটনা কিন্তু এরকম ঘটেনি। সেখানে ঘটতেছে 10 বছর 6 মাস ধরে একটা রেভলিউশন ঘটে যাচ্ছে। তার মানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হলো যে আপনার অভ্যুত্থান বা বিপ্লব এটা আসলে একদিন ধরেন 5ই আগস্টের বিষয় না, বিষয়টা আসলে ঘটতেছে। হ্যাঁ, এখন যেটা ফ্রেঞ্চ রেভলিউশনে যেটা ঘটছে আমার মনে হয় যে ধরেন যে এই রেভলিউশনের যে মানুষের যে ব্যাপারটা, আপনারা যদি একটু গুগল করেন আপনি দেখবেন যে ফ্রেঞ্চ রেভলিউশনে কতজন মানুষ মারা গেছে, মানে কতজন মানুষ জীবন দিছে। এই যে মানুষের স্যাক্রিফাইস, মানুষের শাহাদাত, মানে এই ব্যাপারটা কিন্তু আমাদের এখানে যেটা ঘটলো সেটা কিন্তু আমরা ব্যাপারটাকে দেখতেছি 36 দিনে। তো আমি একটু বলবো যে এই ঘটনাটা ফ্রেঞ্চ রেভলিউশনের টাইমটা একটু মনে রাখতে, যে 10 বছর 6 মাস কিন্তু রেভলিউশন চলছে। তারপরে কিন্তু ফ্রান্স আজকের পজিশনে আসছে। মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে ধরেন আমরা একটা আপরাইজিং করলাম, তারপর হচ্ছে যে আমাদের স্টেট একদম মানুষ হয়ে গেল। এটা আসলে আমার মনে হয় না যে এটা হওয়ার ব্যাপার আছে। ধরেন আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচাইতে আপনার প্রাচীন গণতন্ত্রের দেশ। সেই দেশেরও দেখবেন যে প্রেসিডেন্ট অ্যাসাসিনেশনের মতো ঘটনা আছে। সেই দেশেও দেখবেন যে নানান ধরনের কাণ্ডকীর্তি আছে, এবং একটা দীর্ঘ যাত্রার মধ্য দিয়ে কিন্তু আপনার আমেরিকাতে আজকের যে ডেমোক্রেসি, ওরা ওরা ওদের মতো করে যে ডেমোক্রেসিটা সেটা কিন্তু আজকে একটা স্টেবল অবস্থায় আছে। তো আমার মনে হয় যে আমাদের যে ডেমোক্রেসি, তার জন্য কি আমরা আসলে এই যে 10 বছর 6 মাস বা একটা দীর্ঘ সময় আমরা আসলে টাইম দেবো কি না, মানে এইটাও আসলে আমাদের একটু ভাবা দরকার। তো ফ্রেঞ্চ রেভলিউশনের আমি দেখলাম যে ওদের হচ্ছে একটা খুবই বিখ্যাত একটা স্লোগান ছিল, যেটা ওরা আপনার ওদের ভাষায় উচ্চারণ করছে এইভাবে: লিবেরতে, এগলিতে, ফেখতারনেতে। মানে এর মানে হচ্ছে যেখানে উনি বলছে যে লিবার্টি, ইকুয়ালিটি আর হচ্ছে ফ্র্যাটার্নিটি। ওদের যে আপনার সংবিধান, সম্ভবত এটাই হচ্ছে ওদের মূলনীতি, ওদের সংবিধান আছে, এবং এটা সম্ভবত ওরা আমেরিকান ইয়ে থেকে নিছে আর কি। তো যাই হোক, এটাকে উইকিতে এভাবে লিখতেছিল যে দ্য স্লোগান ইজ এ কল ফর দ্য রাইট টু ফ্রিডম অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর অল। দেখেন, আপনি খেয়াল করে দেখেন, যেখানে লিবার্টির কথা বলা হচ্ছে, ইকুয়ালিটির কথা বলা হচ্ছে, এবং ভ্রাতৃত্বের যে ব্রাদারহুডের যে আলাপ, সে আলাপটার কথা বলা হচ্ছে। আমাদের এখানে যেটা হইলো, আমি যেটা খেয়াল করলাম, যে আমাদের আপরাইজিংয়ের পরে দেখা গেল কি জানেন, যে আমরা আপরাইজিং পর্যন্ত সবাই এক, কিন্তু আপরাইজিংয়ের পরে আমাদের এই যে মানে যেটাকে আমরা বলতেছি হচ্ছে যে আমাদের যে ব্রাদারহুড, যে ভ্রাতৃত্ব বোধ, সেটা ঠাস করে আমাদের কেন জানি মানে ভেঙে গেল। হ্যাঁ, আমরা তখন হিন্দু মুসলমানে আমরা আলাদা হয়ে গেলাম। আমরা তখন ধরেন যে এই যে কে কোন পন্থী সেটাতে আলাদা হয়ে গেলাম। অর্থাৎ আমরা কিন্তু আমাদের যে যে মানে পাবলিকের ভিতরে যে ধরেন যে একাট্টা হয়ে যাওয়ার যে ঘটনাটা ঘটছিল, সেটা কিন্তু আবার আমরা আলাদা হয়ে পড়লাম। তো এই যে যেটা কিন্তু আসলে ধরেন যে ফ্রেঞ্চরা কিন্তু ওইরকম বলতেছে না, তাদের স্লোগানের মধ্যেই তারা রাখছে এই ঘটনাটা, যে তারা আসলে ভ্রাতৃত্বের জায়গাকে তারা গুরুত্ব দিচ্ছে। এবং দেখেন সম্ভবত এটা আপনার স্প্যানিশ একটা স্লোগান, যেটা আপনারা সবাই জানেন, যে পাত্রিয়া ও মুয়ের্তে, যেটা হচ্ছে আপনার বাংলা করলে এরকম হয় যে হয় জন্মভূমি নয় শাহাদাত। এবং আপনাদের মনে পড়বে যে 5 তারিখের মানে যে রাত, মানে 4 তারিখ রাত, আমি দেখছিলাম যে ওই দিন প্রচুর মানুষ এই পাত্রিয়া ও মুয়ের্তে এটা বলে তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। হ্যাঁ, তার মানে খেয়াল করে দেখেন যে হয় জন্মভূমি নয় শাহাদাত, মানে এই যে একটা আপনার তার ভেতরে রেডি হয়ে আছে যে না, আমি এবার মানে আমার শাহাদাতের জন্য আমি রেডি। এতদিন তো আমার ভাইয়েরা মরেছে, আমার বোনেরা লড়াই করেছে, 5 তারিখে আমরা নিজেরা লড়াই করব। মানে যে লড়াইয়ে হয়তো আমি মানসিকভাবে উপস্থিত ছিলাম, সেই লড়াইটা আমি এবার আমার শরীর দিয়ে করব। মানে এই যে ঘটনাটা খেয়াল করেন, এই যে পাত্রিয়া ও মুয়ের্তে, সম্ভবত স্প্যানিশ, এই স্প্যানিশ যে স্লোগানটা, সেটা কিন্তু আমাদেরকে আমাদের আপরাইজিংয়ে কিন্তু আমরা ইউজ করতে থাকলাম। অর্থাৎ ওই যে সম্ভবত মার্কসের কথা এটা, যে দুনিয়ার মজদুর এক হও, এইটা সম্ভবত আমাদের এখানে মৌলানা ভাসানী এটাকে অনেক ইয়ে করছেন, যদি আমার ভুল না হয়। তো
এই যে দুনিয়ার মজদুর এক হও, তার মানে কি? মানে দুনিয়ার মজলুম এক হও, এই ব্যাপারটা কিন্তু আসলে আপনার এই যে হয় জন্মভূমি নয় শাহাদাত, এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা পেয়ে গেলাম আসলে। তো এই যে আমাদের যে স্লোগান, আমরা এবার আমি একটু আসব যে উপমহাদেশের স্লোগানগুলো ঠিক কিভাবে আপনার আসছে দিনের পর দিন। হ্যাঁ, তো যেমন আমি একটু শুরু করি ব্রিটিশ পিরিয়ড থেকে, এই টাইমটা আমাদের মনে পড়ে। ব্রিটিশ পিরিয়ডে আমরা দেখছি যে ইনকিলাব জিন্দাবাদ, এই যে স্লোগানটা, এটা উইকি লিখতেছে যে এই স্লোগানটি 1921 সালে ইসলামিক পণ্ডিত, উর্দু কবি, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, ভারতীয় জাতীয় কংগ্রেসের বিশিষ্ট নেতা এবং ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা হসরত মোহনী দ্বারা সৃষ্টি করা হয়। ওনারা ওই লিখছে আর কি, মানে উনি এটা লেখেন আর কি। এবং এটা ভগৎ সিং 1920-এর দশকের দিকে মনে হয় এটা হচ্ছে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। তো আপনি খেয়াল করে দেখেন যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের কিন্তু মূল যে স্লোগানটা বা মূল যে আপনার যে স্পিরিটটা, সেটা কিন্তু আসলে ব্রিটিশ পিরিয়ডের ব্যবহৃত আসলে, বা ভগৎ সিং যেটাকে জনপ্রিয় করলেন, সেই একটা স্লোগান ইনকিলাব জিন্দাবাদ আবার আমরা ফিরে পাইলাম। মানে কিভাবে আসলে ধরেন যে মানব জাতির যে এই যে আপনার সিলসিলাটা, যে লিগেসি, হ্যাঁ, যে লিগেসির কথা আমি আসলে ওই যে শুরুতেই করোনা একটা যে আমি বলছিলাম, হ্যাঁ, যে ইন্নি জাইলুম ফিল আরজে খালিফা, অনেকে হয়তো মনে করতে পারে এমনি আমার হচ্ছে মৌলবাদী বলে একটা সুনাম ইয়েতে আছে অবশ্য সোসাইটিতে। তো এটা বলার পর হয়তো সুনামটা আরও বাড়তে পারে। তো যাই হোক, প্রশ্ন হচ্ছে যে এটা কিন্তু ওই জিনিস যে মানব জাতি যখন আসলে নিজেকে এক মনে করে যে সে আসলে মজলুম, তখন কিন্তু সে স্লোগান দেওয়া শুরু করছিল যে ইনকিলাব জিন্দাবাদ, যেটা বাংলাদেশে আবার ফিরে আসলো। এবং আমি ইনকিলাব জিন্দাবাদ যখন আমরা দিচ্ছিলাম এখানে এই স্লোগানটা, তখন আমি ফেসবুকে খেয়াল করতেছিলাম যে প্রচুর মানুষ এটাকে ক্রিটিক করতেছে যে বাংলাদেশের স্লোগান কেন উর্দুতে হবে। হ্যাঁ, আসলে যেটা আমি আসলে উইকির ওই আলাপটা এখানে তুললাম কিন্তু জ্ঞানের জন্য না, যে আমি তথ্য দিচ্ছি তার জন্য না। আমি আসলে এটা বোঝাতে চাইলাম যে আসলে আমাদের এই স্লোগান আসলে এই অঞ্চলের মানুষের অনেক পুরাতন স্লোগান। এটার সাথে উর্দু শব্দ দেখা এটারে পাকিস্তানের স্লোগান মনে করার কোনো কারণ নাই। মানে যেটা হয়েছে আসলে কি জানেন, আমাদের এখানে যে আরবি এবং উর্দু এই দুটো ল্যাঙ্গুয়েজকে যদি দেখা হয় বা কেউ যদি এটাকে একটু প্রমোট করে, মানুষ মনেই করে যে এ তো গেছে। হ্যাঁ, বিশেষ করে আর্ট এবং লিটারেচারের লোকজন তো এটা মনেই করে যে এ গেছে, এ গেছে, এ শেষ। তো যার কারণে আসলে ইনকিলাব জিন্দাবাদ যখন এখানে স্লোগান দেওয়া হচ্ছিল, সেই স্লোগানকেও বরং দেখা যাচ্ছে একটা আওয়ামী বিরোধী ন্যারেটিভের মতো করে মনে করা হইতো যে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে মনে হয় পাকিস্তান নামছে, উর্দু ভাষা নিজেই নামছে। ঘটনাটা কিন্তু এরকম না আসলে। মানে এটা আসলে একটা রেভলিউশনারি স্লোগান, যে স্লোগানটা এই মানে উপমহাদেশে অনেক দিন থেকেই দেওয়া হচ্ছে। তারপরে আপনাদের হয়তো মনে পড়বে, যারা মানে মুরব্বী মানুষ, তাদের মনে পড়ার কথা বা মনে না পড়ার কথা, দেখবেন একটা সময় এরকম ছিল যে লড়কে লেঙ্গে পাকিস্তান। হ্যাঁ, যে 47-এর আপনার পাকিস্তান যে হওয়ার যে সংগ্রাম, হ্যাঁ, যে সংগ্রামের জন্য আমাদের যে আপনার আমাদের যে পূর্বসূরি, আমাদের যে লিডাররা, তারা তো আসলে এগুলো নিয়ে আহ, মানে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য তারা অনেক মানে অনেক মেহনত করছেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সেই সময় কিন্তু এটা দেওয়া হতো লড়কে লেঙ্গে পাকিস্তান। তো এই যে আপনার স্লোগানটার কথা আমি বলছি। এরপরে আমি হচ্ছে বিহারিদের সাথে আমার একটু আহ, মানে ওঠা বসা আছে। আমি যেহেতু মোহাম্মদপুরে থাকি, মোহাম্মদপুরের আমার বিহারি বন্ধু বান্ধবও আছে। আমি আমি শুনতাম যে এদের মধ্যে একটা স্লোগান আছে এরকম, যে আধা রুটি খায়েঙ্গে পাকিস্তান যায়েঙ্গে, যে পাকিস্তান আমাদেরকে নেয় নিক, না নেয় না নিক, রুটি যদি অর্ধেক খাওয়া লাগে খাবো, তাও পাকিস্তান যাব। মানে এরকম একটা মেজাজ বিহারিদের মধ্যে একসময় ছিল। এই সময়ে এসে হয়তো ওই মেজাজটা আর নাই, কারণ আমার বন্ধু বান্ধব যারা এখন আছে ওরা এই সময়ের ছেলে মেয়ে, ওরা আসলে এগুলো নিয়ে আর ভাবেও না। হ্যাঁ, তো যাই হোক, আমি যেহেতু স্লোগান নিয়ে আলাপ করতেছিলাম, আমি স্লোগান নিয়েই থাকি। 1952 সালে আমরা দেখলাম যে রাষ্ট্রভাষা বাংলা চাই বলে আমরা একটা স্লোগান প্লাকার্ডে প্লাকার্ডে আমরা লেখা দেখলাম। তো এবং কোনো কোনো জায়গায় আমি খেয়াল করলাম যে এটার সঙ্গে এই স্লোগানটাও সম্ভবত দেওয়া হয়েছিল বা লেখা হয়েছিল, আই এম নট শিওর, কিন্তু আমি দেখলাম আর কি যে তারা এরকমটা বলতেছে যে রাষ্ট্রভাষা বাংলা চাই, উর্দুর সঙ্গে বিরোধ নাই। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের সঙ্গে যে বিরোধের যে আলাপটা, এটা নাই। এটা আমি সেই সময় দেখছি, এখন আমি জানি না এটা কতটা অথেন্টিক,
হ্যাঁ, অথেন্টিসিটির যদি কোনো ঝামেলা থাকে এটা নিয়ে কথা হইতে পারে। এরপর দেখেন 1970-এর নির্বাচনে মৌলানা ভাসানীর একটা স্লোগান ছিল বা একটা উক্তি ছিল এরকম যে, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ কায়েম করো। তো এটা খেয়াল করে দেখেন যে আমাদের যে স্লোগান, আমি একটু আপনাদেরকে খেয়াল করতে চেষ্টা করাবো যে স্লোগানের ভাষা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে খেয়াল করবেন। যে বলতেছে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ কায়েম করো। এটা হচ্ছে 70-এর নির্বাচনে নির্বাচনের আগে মৌলানা ভাসানীর উক্তি, যে উনি বলতেছেন যে নির্বাচন রাষ্ট্রই যে রাষ্ট্রই মানি না, আমি তো আসলে বাংলাদেশ কায়েম করতে চাই, তো সুতরাং ওর আবার ভোটেই কি আর তাই কি, ভোটের বাক্সে মারো লাথি। এটার সঙ্গে আপনারা খেয়াল করলে একটু একটু মিল পাবেন, বা হয়তো আপনাদের মনে পড়ে গেছে অলরেডি। নজরুল বলতেছিলেন যে লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা। হ্যাঁ, এর দেখবেন যে একদম মনে হচ্ছে যে নজরুল থেকেই আসলে কোট করতেছেন মৌলানা ভাসানী, যে লাথিমার। আপনি যদি এখন লাথিমারের আলাপ বলেন, দেখবেন যে অনেকে বলবে কি, আরে এটা তো কেমন একটা অভদ্র টাইপের আলাপ, লাথিমার সুন্দর না। হ্যাঁ, তো দেখেন নজরুল কিন্তু আমাদেরকে ওই ল্যাঙ্গুয়েজটা অলরেডি আগেই শিখাই গেছেন, যে লাথিমার ভাঙরে তালা। এই যে লাথি মারামারি, তালা ভাঙাভাঙি, এগুলা আমাদেরকে ধরেন যে বিপ্লবের কবি আসলে ওই অর্থে নজরুলই, তো নজরুল আমাদেরকে এগুলো জানিয়েছেন। এবং দেখেন মৌলানা ভাসানীর আরেকটা বিখ্যাত স্লোগান সম্ভবত এখনও চলে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এটা এখনও চলে। এখন আমি যেহেতু স্লোগান নিয়ে আমি আলাপ করব, নানান ধরনের স্লোগান আমি একটু আনছি। 71-এ আমাদের মূল স্লোগান ছিল জয় বাংলা। জয় বাংলা বলে আমাদের এখানকার আমাদের মুক্তিযোদ্ধারা, তারা কিন্তু এই স্লোগানের সঙ্গে তারা একমত ছিলেন এবং তারা এই স্লোগান দিয়ে তারা যুদ্ধ করেছেন। ইন্টারেস্টিং কাণ্ড হচ্ছে, আপনারা যদি 2024 এসে খেয়াল করেন যে জয় বাংলা শব্দটা, তার যে মেরিট, তার যে লিটারারি ব্যাপার, তার যে আপনার অদ্ভুত যে একটা ক্ষমতা ছিল, সেই ক্ষমতা কিন্তু জয় বাংলা এখন জয় বাংলা হয়ে গেছে। অর্থাৎ সময় যখন যাচ্ছে, আমি একটু আগেই বলছিলাম যে সময় যখন যাচ্ছে তখন ভাষা কীভাবে তার চেহারা চেঞ্জ করতেছে, অথচ এই জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছেন, ঠিক আছে? কিন্তু সেই স্লোগানটা আজকে এসে একটা নেগেটিভ কনসিকুয়েন্স তৈরি করতেছে আমজনতার মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু ব্যাপারটা এমন না যে কেউ আসলে উদ্দেশ্য করে এটা করছে। জনতা কিন্তু এটাকে এখন জয় বাংলাকে আসলে জয় বাংলা হিসেবেই নেয়। এটাকে আসলে আমার জোর করে বলতে হয় না যে ভাই জয় বাংলা কিন্তু জয় বাংলা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। তারপর ওই সময়ে আরও কিছু স্লোগান 71-এ আমরা দেখতে পাচ্ছি, যে তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। তো এই স্লোগান নিয়ে আমার একটু ক্রিটিক আছে, আমি একটু ক্রিটিকটা করি। সেটা হচ্ছে যে তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। আপনারা খেয়াল করছেন কি না, এই স্লোগানের মধ্যে কিন্তু পাহাড় নাই, খালি নদী আর নদী। আমাদের দেশটা বা আমাদের এখানকার জনগণ, আমজনতা বললে একটু মুশকিলই, সমতলের যে জনগণ, তারা কিন্তু যেটা মনে করতেছে যে নদীমাতৃক বাংলাদেশ। দেখবেন যে আমাদের যে লিটারেচার, সেখানে শুরুই হয় নদীমাতৃক বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ। আমার ধারণা এটা রবীন্দ্রনাথ থেকে আসছে। এটা আমার ধারণা ভুল হতে পারে। আমার ধারণা ভুল হলে ক্ষমা চাওয়ার চান্স আমার আছে। তো এই যে নদীমাতৃক বাংলাদেশের যে আলাপ, যেটা আমি মনে করতেছি যে এটা আসলে রবীন্দ্রনাথ থেকে আসছে। পাহাড় কিন্তু এখানে অনুপস্থিত। আমার স্লোগানে আমি 71-এর যে স্লোগানগুলো পাওয়া যায়, অনেক বেশি জনপ্রিয় স্লোগান তো নিশ্চয়ই অনেক হয়েছে, সেই কোনো স্লোগানে আমি আসলে পাহাড় পাইনি। যদি আপনারা পেয়ে থাকেন আমাকে প্লিজ একটু জানাবেন। তো পাহাড় এখানে কিন্তু অনুপস্থিত। বাট আমরা যেটা জানি যে পাহাড় কিন্তু যুগপৎ, সম্ভবত পাহাড়ের মানুষেরাও 1971-এ আমাদের মুক্তিযুদ্ধে পাহাড়ের মানুষও কিন্তু আসলে আমাদের সঙ্গে, তারা তাদের যে পোর্শন, তাদের ভাগ আছে কিন্তু এখানে। তারপর দেখেন আরেকটা বিখ্যাত স্লোগান, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এটাও আমাদের 71-এর স্লোগান এবং খুব বিখ্যাত স্লোগান। এবং আমরা এই স্লোগানটাকে, এই যে আমি একটু পরে আসতেছি আমার কথায়, আমাদের যে এই স্লোগান কমিটি ক্রিটিক করি, সেটা হলো যে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এই যে ন্যাশনালিজমের যে ভূত, আমার মনে হয় এই স্লোগানের মধ্যে ছিল আসলে, যে আমরা আসলে পাহাড়কে কিন্তু আমরা আলাদা করে দিলাম, আমরা সাঁওতালকে আলাদা করে দিলাম, আমরা হরিজনকে আলাদা করে দিলাম, আমরা আরও যে সোসাইটি আছে, আমি হয়তো নাম নিতে পারছি না, সরি, আমার জানার কমতির জন্য, আমাদের এই সমস্ত যে ভূমিপুত্র বা আমার এখানকার যে মানুষগুলা, সেই মানুষগুলোর নাম কিন্তু নাই। তুমি কে আমি কে, শুধু আমরা বাঙালি
আর বাঙালি, মানে যেন বা বাঙালি বাঙালি ছাড়া আসলে স্টেটটাই হয়নি, এরকম একটা ঘটনা আমরা কিন্তু ওই সময় দেখছি। যদিও আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন স্লোগান দেওয়া হলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এরপরে অবশ্য পরে মানে দেখলাম যে এরকম নাকি স্লোগানও আবার দেওয়া হয়েছে পরে, যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই 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 যে মানে এইটার যে ফয়সালা, এটা এখনো মনে হয় হয়নি। যাই হোক, আমি ওই ফয়সালাতে যাচ্ছি না। আমার যে ক্রিটিকটা সেটা হলো, যখন আমরা যখন এখানে তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলে যখন আমরা যখন একটা মানে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে যখন এখানকার ছাত্র সমাজ যখন ক্ষোভে ফুঁসে উঠল, সেটার বিরুদ্ধে কিন্তু আমরা ক্যাম্পেইন হতে দেখলাম যে ফেসবুকে আমরা দেখলাম যে এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলে একটা আলাদা ন্যারেটিভ তৈরি করার ট্রাই করা হলো, যদিও সেই ন্যারেটিভ তৈরি হইল না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে শুধুমাত্র বাঙালি বাঙালি বলার যে আমাদের যে একটা বদ অভ্যাস, হ্যাঁ আমি এটাকে বদ অভ্যাসই বলবো আর কি, কারণ স্টেট ব্যাপারটা কিন্তু শুধু বাঙালি না। যেহেতু আমরা একটা স্টেটের কথা চিন্তা করতেছি, আমাদের স্টেটে কিন্তু ভাই নানান কিসিমের মানুষ আছে। আমি তার বিশ্বাসকে আমি আমি তার বিশ্বাসকে আমি কি বলে তার বিশ্বাসকে আমি হয়তো ইয়ে করি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সে কিন্তু আমার প্রতিবেশী, কোনো না কোনোভাবে সে আমার প্রতিবেশী। স্টেটের সাথে আমার কিন্তু নাগরিকের সাথে স্টেটের মানে মানে ইয়েটা কি, রিলেশনটা কি? স্টেটের সঙ্গে নাগরিকের রিলেশনটা হচ্ছে তার সাথে স্টেটের চুক্তি আছে একটা, যে তুমি স্টেট আমি নাগরিক আমি সফরেইন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি কখনো এই চুক্তি ভঙ্গ করেন, তখন বাংলাদেশের সফরেইন পিপল কিন্তু আপনাকে চাইলে ভাই যে কোনো ধরনের দণ্ড সে দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষের সাথে মানুষের বা স্টেটের সাথে তার নাগরিকের যে রিলেশনটা, আমরা এই রিলেশনটাকে তৈরি করছি কেবলমাত্র বাংলাদেশের সাথে বাঙালির। এখানে পাহাড়ি নাই, এখানে আরও 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 মানুষ কিন্তু নাই আসলে। আমরা গত ফ্যাসিস্ট রিজিমেই আমরা দেখেছি যে সাঁওতালদের মানে বাড়িতে কিভাবে হামলা করা হয়েছে, পুরে একদম অবস্থা খারাপ করা হয়েছে, আমরা ফেসবুকে দেখছি। হ্যাঁ, তখন কিন্তু আমরা দেখছি, হ্যাঁ সেগুলো নিয়ে মানুষ অনেক প্রতিবাদও জানাইছেন। তো এই যে স্টেট যখন আসলে মানে নাগরিকের স্টেট না হয়ে উঠে যদি কোনো জাতির হয়ে ওঠে, যদি কোনো ধর্মের হয়ে ওঠে, যদি কোনো বিশেষ মানুষের হয়ে ওঠে, তখন আসলে সেটাকে আমি মনে হয় না যে স্টেট বলবার আর কোনো দরকার আছে। মানে এটা মানে আমার ব্যক্তিগত আলাপ আর কি। এরপর দেখেন আমাদের মুক্তিযুদ্ধের আরেকটা বিখ্যাত স্লোগান, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বীর বাঙালি অস্ত্র ধরো, এই যে বাঙালি মানে বাঙালি কিন্তু বাঙালি, মানে এটা নিয়ে কোনো সমস্যা আমার নাই। আমি বলতেছি যে আচ্ছা, আমি এই ক্রিটিকগুলো কেন করতেছি জানেন? আমি মজার ব্যাপারটা বলি। আমি কিছু স্লোগান লিখতেছিলাম, সেটা হচ্ছে যে আপনার অভ্যুত্থানের পরে কিছু স্লোগান আমি লেখার ট্রাই করতেছিলাম। তো আমি দেখতেছিলাম যে যখন আমি স্লোগান লিখতেছি, তখন সবাইকে আমি ইনক্লুড করতে পারতেছি না। হ্যাঁ, আমি হয়তো ছন্দ মেলানোর জন্য বা আমার মানে ধরেন যে আমার হয়তো মানে অপারগতার জন্য আমি আসলে পারতেছি না। দেখা যাচ্ছে যে হয় হিন্দু বাদ পড়তেছে, নয়তো বৌদ্ধ বাদ পড়তেছে, নয়তো খ্রিস্টান বাদ পড়তেছে, ছন্দে হয়তো খ্রিস্টান মেলে না। হ্যাঁ, এটা ঝামেলা। এবং দেখা যাবে যে আমরা হিন্দুদেরকে এখানে যেভাবে যতটা আমাদের বন্ধু বান্ধব স্বজন মানে প্রতিবেশী দেখি, যেহেতু আমি আমার লাইফে আমার কোনো মানে খ্রিস্টান বন্ধু আমি দেখিনি আসলে, যার কারণে যেটা হয়েছে কি আমার সাইকিতেই কিন্তু আসলে খ্রিস্টান নাই, মানে আমার সাইকিতে নাই। তো এটা আসলে আমার ব্যক্তিগত সমস্যা। আমি মোহাম্মদপুর এখন যেখানে থাকি সেখানে একটা আপনার একটা চার্চ আছে। তো ওটা কি চার্চ কিনা আমি তাও ভালো জানি না, বাইরে থেকে লেখা দেখি আর কি ওইরকম, ভেতরে তো ঢোকারও একটু মুশকিল। তো তখন আমি যখন এই স্লোগানগুলো দিচ্ছিলাম, তখন আমি দেখছিলাম যে যেহেতু তখন আমাকে প্রচুর মানুষ ফলো করতেছিলেন, আহ, যিনি হয়তো খ্রিস্টান বা যিনি হয়তো বিষয়টাকে আরও অনেক পলিটিক্যালি কারেক্টভাবে দেখেন, তিনি কিন্তু আমাকে ক্রিটিক করতেছেন, ভাই খ্রিস্টান কই, ভাই বৌদ্ধ কই, ওনারা কোথায়। এবং আমি তখন দেখলাম যে অনেকে আমার পক্ষে এসে তাদেরকে আবার গালমন্দ করতেছেন যে ভাই এই যে এখন আপনি তো ঝামেলায় পড়ে গেছেন। কিন্তু বিষয়টা তখন আমি ভাবার ট্রাই করতেছিলাম যে আসলে আমি কিন্তু ইনক্লুসিভ না, বা ইনক্লুসিভ হওয়ার যে ব্যাপারটি স্টেট হিসেবে, কারণ স্লোগান আসলে কী জিনিস, আমার কাছে মনে হচ্ছে স্লোগান যদি স্টেট কোনো স্লোগানকে যদি গ্রহণ করে, তাহলে সেটাকে মানে ইট মাস্ট বি ইনক্লুসিভ, না হলে কিন্তু ভাই মুশকিল। কারণ এটা তখন আপনি কিন্তু আসলে কনস্টিটিউশন বানায় ফেলেন। স্লোগানের কিন্তু এই ধরনের ক্ষমতা আছে। কবিতার কনস্টিটিউশন হওয়ার ক্ষমতা না থাকতে পারে, স্লোগানের কিন্তু ভাই কনস্টিটিউশন হওয়ার ক্ষমতা আছে, যেটা আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের কিন্তু আমরা দেখে আসতেছি।
হ্যাঁ, এই জন্য তখন আমার মনে হলো যে না, আমি আসলে ইনক্লুসিভ হতে পারতেছি না। যার কারণে আমার স্লোগানে কিন্তু তখন আমি দেখতেছি কমতি পড়ে যাচ্ছে। আমি আসলে সবাইকে স্টেটের যে নাগরিক, আমি নাগরিক হিসেবে দেখতে পারতেছি না। আমি খালি বাঙালি অথবা মুসলমান অথবা হিন্দু, শুধু এভাবেই দেখতেছি। ওই জন্য আসলে এই ক্রিটিকগুলো আমার মাথায় আসছে। না হলে কিন্তু আমি এই ক্রিটিকগুলো আসলে সম্ভবত আসতো না। এবং এই স্লোগানগুলোর ক্রিটিক এর আগে বাংলাদেশে একাডেমি থেকে হয়েছে কিনা আমি জানি না। আমি ভাই একাডেমির লোকটোক নই, কবিতা লেখার ট্রাই করি, কিন্তু আমার মাথায় এগুলো আসছে বলে আমি বলতেছি, এবং আপনারা আমার আপনজন বলে আসলে আমি এগুলো বলার ট্রাই করতেছি। আশা করি আমার ভুল হলে ক্ষমা টমা করে দিয়েন, কারণ এখন কথা বলা খুবই মুশকিল। পুলসিরাতের উপর দিয়ে হাঁটার মতো একটা ঘটনা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে পড়ে আপনি দোজখে পড়ে যেতে পারেন। তো আপাতত এই মুহূর্তে আমার দোজখে পড়ার ইচ্ছা আসলে নাই। আচ্ছা, এবার আসি 90-এর যে গণ অভ্যুত্থানের যে স্লোগানটা আপনাদের মনে পড়বে, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। শহীদ নূর হোসেনের বুকে এবং পিঠে এটা লেখা ছিল। এবং আমি খেয়াল করলাম যে শহীদ নূর হোসেনের পিঠে এবং বুকে যেই স্লোগানটা লেখা, ওইখানে নিপাত সম্ভবত 9 দীর্ঘিকার দিয়ে লেখা ছিল। হ্যাঁ, মানে ইন্টারেস্টিং লাগছে আমার কাছে যে বানান টানানের তোয়াক্কা কিন্তু করতেছে না পাবলিক। মানে আমরা যেরকম ধরেন একটা বানান ভুল হলেই, হ্যাঁ ধরেন আমি যদি দুষ্টামি করেও কোনোটা বানান ভুল করি, বুঝছেন, ফেসবুকে পোস্ট দেওয়ার সময় অনেকে এসে আমারে ধরেন নিচে বলবে এই বানান ভুল হয়েছে, ওইদিকে ইনবক্সে এসে বলবে ভাই আপনার কিন্তু বানান ভুল হয়েছে। হ্যাঁ, আমাকে একবার এক সাক্ষাৎকারে একজন জিজ্ঞেস করছিল যে আপনি মানে এত এত বানান ভালো ঠিকভাবে লেখেন কীভাবে? তখন আমি বললাম আগে ফেসবুকে পোস্ট করতাম, পাবলিক এসে বানান ভুল ধরে দিত, বানান শিখে গেছে এইভাবে। হ্যাঁ, হ্যাঁ, মানে এইভাবেই ধরেন আমার বানান শেখা আসলে। মানে সত্যি কথা। কারণ আমি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করছি, আসলে আমাদের একটা আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ সময়। আমি সরাসরি ক্লাস 9 এ ভর্তি হই আসলে স্কুলে, কওমি মাদ্রাসা থেকে এসে। তো যারা কওমি মাদ্রাসা থেকে এসে সরাসরি ক্লাস 9 এ স্কুলে এবং সায়েন্সে ভর্তি হবে, ঠেলা কীরকম সে নিজেই বুঝবে। আমি এটা যদি মানে এটা নিয়ে আলাপ করা যেতে পারে অন্য কোনো দিন, খুবই মজার আলাপ। মানে আমি শুধু একটু বলি, যখন আমাদের বোর্ডে যখন ধরেন a+b² লেখা হচ্ছে, আমি চিন্তা করতাম এ আবার অঙ্ক নাকি? মানে অঙ্ক হবে ধরেন 1 2 3 4 5 6 7 8 অঙ্ক, ঠিক আছে, এদিকে এক্স ওয়াই দিয়ে কাজকর্ম করতেছে। এরপর দেখতাম সম্পাদ্য করে, বুঝছেন, মানে সম্পাদ্য এর থেকে মাপ নিয়ে ওখানে একটু কাটে, এখান থেকে কাটে, মাথায় উপরে চলে যেত আমার। এবং আমি প্রথম সাময়িক পরীক্ষায়, আমার বাপ মা জানে না, এই যে এখন বললে সম্ভবত মুশকিল, আমি আমার নিজের কথা সম্ভবত বলতে চাই না, অনেক কাহিনী আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি প্রথম সাময়িক পরীক্ষায় স্কুলে, ভাই আমি ভয়ে পরীক্ষা দেইনি যে পরীক্ষা দিলে অঙ্কে আমি নির্ঘাত ফেল করব। আমি তখন হুদায় একটা দাঁত ব্যথার একটা বাহানা করলাম, করে আপনার দাঁতের ডাক্তারের কাছেও গেলাম, প্রেসক্রিপশন আনলাম, আইনা দিয়ে পরীক্ষা দিলাম না, শুধু ওই ভয়ে কিন্তু, যে আমি আসলে এক্স ওয়াই জেড এই যে ভেরিয়েবলগুলো আছে এগুলো আমি জানি না। পরবর্তীতে অবশ্য আমি ঢাকা ইউনিভার্সিটিতে মানে ম্যাথমেটিক্সে পড়াশোনা করার একটু সুযোগ হয়েছিল আমার। তো আমি ভর্তি পরীক্ষার সম্মত ঢাকা ইউনিভার্সিটিতে 30-এ মনে হয় 27-28 পাইছিলাম আর কি। হ্যাঁ, মানে বেশ ভালো উত্তরণ ঘটছিল আমার। তো এই জন্য অবশ্য আমার একটু যেহেতু এই কথাগুলো বললামই, আমার আমার এক চাচাতো ভাই আছে, সাব্বির ভাই নাম, উনি আমাকে একদম ধরে 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 এই বীজগণিতগুলো শিখাইছিল পরে। যাই হোক, তো আপনারা খেয়াল করে দেখবেন যে শহীদ নূর হোসেনের বুকে এবং পিঠে লেখা হচ্ছে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। মানে আমরা গণতন্ত্রের মুক্তির দিকে কিন্তু আমরা আসতেছি। আচ্ছা ভালো, এবার আমি একটু 18-র স্লোগানে আসি। 18-র স্লোগান, যেটা যদি স্লোগান নিয়ে বলি তাহলে খুবই বিখ্যাত স্লোগান যেটা, সেটা হচ্ছে রকিব লিখনের লেখা কবিতা, মানে স্লোগান। কবি রকিব লিখছেন, যেটা আমি আগেও বলছি, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। এবং ইন্টারেস্টিং কাণ্ড, ওই সময় আমি খেয়াল করছিলাম যে ছাত্ররা রাজপথে লিখলেন পুলিশ কোন চ্যাটের বাল। এই যে ধরেন ছাত্ররা যখন রাস্তায় এই কথা লিখলেন যে পুলিশ কোন চ্যাটের বাল, এইটা হচ্ছে আমাকে আমার যে ভাষার যে চিন্তার যে জায়গাটা, আমি কিন্তু ভাই খুবই সুশীল। হ্যাঁ, এখন আমি চিন্তা করলাম যে তাইলে তো ঘটনা অন্য, বাংলাদেশের জনতার মুখে কিন্তু ভাষা চেঞ্জ হয়ে গেছে আসলে। হ্যাঁ, তখন কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটলো, যেটা আমি আমি আমার যখন নিজের কিছু ঘটনা বলবো, আপনারা যদি মানে শোনার ধৈর্য রাখেন আর কি, তো সে সময় আমি এগুলো নিয়ে একটু আলাপ করব। তো ছাত্ররা যখন রাজপথে লিখলেন পুলিশ কোন চ্যাটের বাল, এটা তো ফাইন। এইবার আসেন 24-এর স্লোগানে। আমি এক এক করে কিছু স্লোগান বলবো, যেখানে আমার ক্রিটিকের জায়গা থেকে আমি করব। আমি স্লোগানগুলো পড়ছি। পুলিশ তুমি পোশাক ছাড়ো, মুজিব কোট গায়ে পরো, আর করিস না শেখ শেখ, দেশের দিকে চাইয়া দেখ, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, 1 2 3 4 শেখ হাসিনা গদি ছাড়,
ক্যাম্পাসে পুলিশ কেন, আমার ভাই মরল কেন। খেয়াল করে দেখেন, এই জায়গায় আমার একটা ছোট্ট আলাপ আমি দিচ্ছি যে মানুষের মধ্যে এই যে মানুষ রাস্তায় নামলো কেন, খেয়াল করে দেখেন, সে কিন্তু যে মারা যাচ্ছে তাকে সে ভাই বলে অ্যাকনলেজ করতেছে। আমার মনে পড়ে ওই সময়ে একটা ছোট্ট পিচ্চিকে মনে হয় জিজ্ঞেস করা হয়েছিল এক সাংবাদিক যে তুমি কেন আসছো, সে বলছে আমার ভাইয়ের ওপর গুলি চালানো হয়েছে, মানে ভাই অ্যাকনলেজমেন্টটা সে কিন্তু করছে। সো এই যে ভাই বলা, এই ভাইটা আসলে কোন ভাই? এই ভাই কিন্তু ভাই যে দুলা ভাই, সহমত ভাই, বড় ভাই, ছোট ভাই, শালার ভাই, চুদির ভাই, এগুলো ভাই না। এই ভাই হচ্ছে আপনার রুহানিয়াতের ভাই। এই ভাইয়ের জন্য কিন্তু আপনি জীবন দেওয়ার জন্য রেডি। হ্যাঁ, আমরা দেখছিলাম যে যখন ইরানের যখন ইসলামিক রেভলিউশন ঘটলো তখন ফুকো মনে হয় সম্ভবত মিশেল ফুকো হচ্ছে আপনার ওখানকার ইসলামিক রেভলিউশনকে একটা রুহানিয়াতের রেভলিউশন বলে উনি এটাকে আখ্যায়িত করছিলেন। হ্যাঁ, এখন আমি বলছি কি জানেন, যে মানুষ কখন অন্যকে ভাই বলে নিজের জীবন স্যাক্রিফাইস করার জন্য রেডি হয়, এই যে শাহাদাতের যে তামান্না, এইটা কিন্তু ভাই মানে আপনি ওই যে মানে যে ভাই এতক্ষণ আলাপ করলাম, এই ভাই দিয়ে আপনি এই ভাই বুঝবেন না। এই ভাই বোঝার জন্য আপনাকে আসলে যদি 24 ফেস না করেন, 71 ফেস না করেন, 52 ফেস না করেন, 69 ফেস না করেন, হ্যাঁ 90 ফেস না করেন, আপনি আসলে এটার মর্তবাই বুঝবেন না যে কী ধরনের জজবাটা আসলে এখানে তৈরি হয়, যেটা আসলে আমি ফিল করতে পারি, আপনারাও নিশ্চয়ই ফিল করতে পারেন। এবার আসেন একটা বিখ্যাত স্লোগান, বা আমি বলবো যে এটা আমাকে খুবই নাড়া দেয়। কয়েকটা মেয়ে, স্কুলের মেয়ে সম্ভবত, বলতেছিল যে কে এসেছে, কে এসেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে, কি করছে, কি করছে, স্বৈরাচারের পা চাটছে। বিখ্যাত একটা ব্যাপার। দেখেন এই যে স্লোগানটা, এই স্লোগানটার মধ্যে দেখেন যে স্লোগানটা আসলে আমাদের ঠিক কী ধরনের মেসেজ দিচ্ছে। ইনস্টিটিউশন কিন্তু ধ্বংস, মানে পুলিশ এসেছে পা চাটছে কার? ফ্যাসিস্টের, স্বৈরাচারের। হ্যাঁ, একটা অটোক্রেটিক একটা গভর্নমেন্টের পা চাটতেছে। তার মানে কি? মানে হচ্ছে আপনার যে ইনস্টিটিউশন যে পুলিশ, এটা কিন্তু কি হয়ে গেছে? শেষ, ধ্বংস হয়ে গেছে। যার কারণেই কিন্তু নাগরিকদের মধ্যে যে আস্থা এবং অবিশ্বাসের যে রিলেশনটা তৈরি হয়েছে পুলিশের সঙ্গে বাংলাদেশের মানুষের, সেটা কিন্তু ভাই একটু ঝামেলাপূর্ণই। হ্যাঁ, আমি পার্সোনালি আমি কিন্তু হাসিনার সময় পুলিশকে যেভাবে ভয় পাইতাম, আমি পার্সোনাল জীবনে পুলিশকে প্রচণ্ড ভয় পাই। হ্যাঁ, মানে মারাত্মকভাবে ভয় পাই আমি। মানে হাসিনার সময় আমি তো এই ভয় পাইতাম। হ্যাঁ, মানে পুলিশের তো নানান ধরনের কর্মকাণ্ড কীর্তি আমি জানি। ধরেন হুদাই আপনারে পকেটে নাকি ইয়াবা ঢুকিয়ে দিয়ে বলবে যে এই ধরো চলো, গাঞ্জা ধরে দিয়ে বলবে চলো। এখন প্রশ্ন হচ্ছে যে ধরেন আমাকে যদি এভাবে ধরে নিয়ে যায়, আমারে কে দেখবে আসলে? আমি তো গ্রামের ছেলে ভাই। আমার গ্রামের মানুষ বলবে কি জানেন? ঠিকই মনে হয়, ঢাকায় গিয়ে খায় হচ্ছে গাঞ্জা আর লেখে কবিতা, ঠিকই আছে। তখন তো আমার বাপ মা চিন্তা করবে কি জানেন? এ তো গাঞ্জা খাইছে ঢাকায় গিয়ে, এরা তো মানে রক্ষা করতে যাওয়া মুশকিল। আমার ফ্যামিলিটা মোটামুটি হচ্ছে একটু আপনার কি বলে ব্রিটিশদের পর থেকে একটু শিক্ষিত, হালকা শিক্ষিত ফ্যামিলি আর কি। তো মোটামুটি আর কি সরকারি চাকরি বাকরি করা লোকজন। তো আমার ফ্যামিলি তো ধরেন যে ওই ইয়েটা আছে তার, মানে সে কিন্তু একটা একটা মানে মধ্যবিত্তর তার যে মানে কি বলে ইগো, এটা কিন্তু তার আছে। সে ধরেন চিন্তা করবে কি যে আরে ধরেন আমারই কোনো বড়ব্য হয়তো আমার বাপরে ফোন দিয়ে বলবে যে ও ছেলে মেয়ের প্রতি তো কোনো খোঁজ খবর রাখো না, আর পাঠাইছো ঢাকায় খাই গাঞ্জা, এ তো বলতেই পারে। এই ভয় থেকেই কিন্তু আমি আসলে ভাই পুলিশকে মারাত্মক ভয় পেতাম। পরে তো আসলে পুলিশের আরও কর্মকাণ্ড, র্যাবের কর্মকাণ্ড, এবং আমি একসময় দিছিলাম যে র্যাবকে অর্ডিন্যান্স জারি করে নিষিদ্ধ করে দেওয়া হোক। এটা আমার ব্যক্তিগত মতামত ছিল আর কি। তো এই যে দেখেন মানে ইনস্টিটিউশন ধ্বংসের যে আইডিয়াটা, মানে এই ধরনের ইনস্টিটিউশন ধ্বংস হলে আসলে রাষ্ট্রের সাথে তার নাগরিকের যে দূরত্ব তৈরি হয়, এই দূরত্ব ভাই আপনি কিন্তু আসলে চেঞ্জ করতে পারবেন না। মুশকিল, বিশাল মুশকিল, আপনি এটা পারবেন না। আচ্ছা, এরপরে দেখেন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে স্লোগান দেখলাম যে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। আমাদের বোনেরা দেখতেছিলাম যে এই স্লোগান দিচ্ছিলেন, খুবই মানে আপনার এনার্জেটিক স্লোগান। তারপর তুমি কি আমি কি রাজাকার, এটা তো আগেই বললাম। আরেকটা গুরুত্বপূর্ণ স্লোগান হচ্ছে পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। মানে আপনি যদি পা চাটেন তাহলে আপনি খুব ভালো মানুষ, কোনো সমস্যা নাই, আপনি আওয়ামী ন্যারেটিভে বিশ্বাস করেন। আওয়ামী ন্যারেটিভ আবার এটা নিয়ে পরে আলাপ করবো আমি, মানে আওয়ামী ন্যারেটিভ ব্যাপারটা আসলে কী জিনিস, বা
যদি মনে থাকে আর কি করব। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আওয়ামী ন্যারেটিভে বিশ্বাসী হলে আপনার কিন্তু আসলে জঙ্গি হওয়ার কোনো উপায় নেই। আমি এই স্লোগানটাকে একটু বলি একটু, যে ধরেন আমাকে হচ্ছে আমাদেরই কবি বন্ধু, আমি নাম বলবো না, আহ, নিয়মিতই মাঝে মধ্যেই দেখি স্ট্যাটাস দিত যে অমুকে তো হিজবুত তাহরিরের জঙ্গি, অমুকের বিরুদ্ধে অলরেডি ডিজিএফআই না কি জানি, আমি যেন নামও জানতাম না তখন, এরা নাকি করতেছে, তদন্ত চলতেছে। ঠিক আছে, এই ঘটনা উনি মাঝে মধ্যেই পোস্ট দিতেন এবং আমি থাকতাম একলা। হ্যাঁ, আমি একলা একটা বাসায় থাকতাম, তখনও বিয়ে করিনি। আমি হচ্ছে ট্রমাটাইজড হয়ে পড়ি যে হয়তো যে কোনো মুহূর্তেই আমি হয়তো গ্রেফতার হব, যেহেতু আমার বিরুদ্ধে চলতেছে কি আপনার আমি প্রথম আলোর একটা একটা এই যে নিউজ নিয়ে আমি হচ্ছে সেদিন একটা পোস্ট দিছিলাম যে যদি আমাকে গ্রেফতার করা হতো তাহলে প্রথম আলো কি উইদাউট এনি ইনভেস্টিগেশন আমাকে কি লিখতো যে জঙ্গি হাসান রুবায়েত গ্রেফতার? এটা আমি বলছিলাম। হ্যাঁ, এটা আমি কেন বলছিলাম, কারণ আমি দেখতেছি যে ইনভেস্টিগেটিভ যে জার্নালিজম, সেখানে কিন্তু রাষ্ট্রের প্রেস নোট দিয়ে আপনি জার্নালিজম করতে পারেন না। রাষ্ট্রের প্রেস নোট দিল, র্যাব তার থেকে বলল যে উমুক উমুক উমুককে গ্রেফতার করা হয়েছে, সে আসলে জঙ্গি। আপনিও আগের দিন লিখে দিলেন জঙ্গি। জঙ্গি শব্দটা লেখার আগে আসলে আপনার মাথায় চিন্তা করা উচিত, আপনি অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ নাগরিক, আপনার কিন্তু লাইফ ধ্বংস হয়ে যেতে পারে শুধু একটা শব্দের জন্য। আপনার যে মৌলিক মানবাধিকার, এটা কিন্তু ভাই নাই হয়ে যাবে জাস্ট একটা শব্দ লেখার জন্য। এটা কিন্তু কোনো ফাও শব্দ না, ইয়ারকি মারার কোনো শব্দ না আসলে, যে আপনি ঠাস খাটা মানে লোকের সামনে আপনি লিখে দিলেন জঙ্গি অমুক গ্রেফতার। এইটা উইদাউট ইনভেস্টিগেটিভ জার্নালিজম ছাড়া এইটা আসলে কোনো জার্নালিস্ট বা কোনো মিডিয়া হাউস করতে পারে কি না, এটা নিয়ে আসলে আমার কোশ্চেন আছে, যার কারণে আমি ওই দিন আসলে এটা নিয়ে বলছিলাম। আচ্ছা, এরপর আমরা দেখলাম যে একটা ব্যাপার, নাটক কম করো প্রিয়। এবং আপনারা খেয়াল করবেন ভাষার কিভাবে বদল ঘটে যাচ্ছে। প্রিয় আর কেউ বলে না এখন। প্রিয় শব্দটা লিখলেই মনে হয় কি জানেন, যে এই শব্দ তো আর চলতেছে না, এখন যেন বা প্রিয়ই লিখতে হবে। ইভেন ইন্টারেস্টিং কাণ্ড বলি, কলকাতার আমার বন্ধুবান্ধব, কবি বন্ধুবান্ধব আছে, আমি দেখছি এরাও 2-4 জন লেখে প্রিয়। কলকাতার লোক প্রিয় লেখা কিন্তু ভাই এত ইজি ঘটনা না, এরা বানান ভুল করবে না, আর কিছু ভুল করলেও, বুঝছেন। আচ্ছা, কলকাতার আলাপ যেহেতু উঠলো, কলকাতার আমার আমার আমারই ভাই বন্ধুবান্ধব, কবি বন্ধুবান্ধবরা আমাকে নাম ধরে স্ট্যাটাস দিয়ে এই অভ্যুত্থানের সময় আমাকে আনফ্রেন্ড করে দিচ্ছে। মনে হচ্ছে ব্যাপারটা এরকম যে এর এক্সাইল দিয়ে দিলাম, যা যা বেড়াতে, দেশ থেকে বাইরে যা। ঠিক আছে, এরকম একটা ঘটনা আসলে। তো যাই হোক, তো এখন ওরাও যখন ধরেন পিও লিখতেছে, এটা কিন্তু একটা মজার ব্যাপার যে ভাষা, এই যে আমরা যে বলি যে বা বলা হয় যে ঢাকা, মানে ঢাকা মানে আমি আসলে ঢাকা বলতেছি না, ঢাকাকে আমি মিন করতেছি মানে কূটনৈতিক অর্থে আর কি, যে ঢাকার যে ল্যাঙ্গুয়েজ বা ঢাকার যে বাংলা সাহিত্য, এটাই যে আসলে বাংলা সাহিত্য হয়ে উঠবে, এটা কিন্তু তার একটা মানে একটা সিমটম, যে আপনি যখন এখানে পিও লেখেন, ও তখন পিও লিখতেছে। ভাই ওর কোনো কিছুই কিন্তু আপনি নেন না, নিছেন বলে আমার মনে হয় না, গত 15 বছর আমি দেখিনি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন আরেকটা ছিল যে আমার খায় আমার পরে আমার বুকেই গুলি করে। এই যে স্টেটের স্টেটের যে এজেন্সি ক্লেম করা নাগরিকের, এখানে কিন্তু সেই ব্যাপারটাই আছে যে স্টেট আমার স্টেট, হ্যাঁ, মানে ইট হ্যাজ ক্রিয়েটেড বাই মি। হ্যাঁ, এই যে একটা আপনার যে আপনার কি বলে এজেন্সি ক্রিয়েট করা নাগরিক হিসেবে, এটা কিন্তু স্টেট দাবি করতেছে জনগণ, যে আমার খায় আমার পরে আমার বুকে গুলি করে। মানে এগুলো কিন্তু ভাই কনস্টিটিউশনাল আলাপ টাইপের আলাপ এগুলা। মানে আপনি দেখবেন যে আমাদের কনস্টিটিউশন লেখা হয় এমন মানে কঠিন কঠিন সংস্কৃত বহুল শব্দে, মানে সংস্কৃতের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, মানে সেটা মনে করেন না। আমি আবারও বলতেছি যে আসলে এই সময় কথা বলা খুবই মানে পুল সিরাতের উপর দিয়ে হাঁটার মতো একটা ঘটনা। যাই হোক, তো এইটা কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে যদি আপনার কনস্টিটিউশন ল্যাঙ্গুয়েজ যদি এরকম হয় যে আমার খায় আমার পরে আমার বুকে গুলি করে, ভাই এটা কিন্তু আপনি বুঝে ফেলবেন যে স্টেটে তার নাগরিক তার নিজের যে নাগরিকত্ব বা তার যে রাইটস, সে কিন্তু ক্লেম করা শুরু করছে, যে তুমি আমার খেয়ে আমার পইরা আমার ওপর তুমি কি করতে পারো না, গুলি করতে পারো না। তারপর একটা স্লোগান আমি দেখলাম যে এরকম, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে। এইটা আমার মনে হয় এখনো রেলেভেন্ট। মানে আমার ভাই কিন্তু অলরেডি, আমার যে ভাই, আমার যে রুহানিয়াতের যে ভাইয়ের আলাপ আমি তখন করলাম, আমার সে ভাই কিন্তু কবরে। এবং আপনাদের মনে পড়বে
যে আমি আমার বক্তব্য শুরু করছি আসলে একজন শহীদের মায়ের কথা দিয়ে, যে আমি কথাটা আবার মনে করিয়ে দেই। উনি বলছেন, আমার যে ছেলেটা মরছে আমি করে পামো কোনো দিন? কোনো দিন পামো? আপনি কিন্তু পাবেন না। তা আমার যে ভাইটা মরল সে ভাই কিন্তু কবরে, আর খুনি কিন্তু ঠিকই বাইরে। তো স্টেট আসলে এখানে কি করতেছে এখন, মানে সেইটা আসলে আমাদের কাছে খুব একটা পরিষ্কার না। আমি জানি নিশ্চয়ই স্টেট যেভাবে চলে তাতে আমার সব দাবি তো আর স্টেট বলতে পারবে না, বা স্টেটের এটা কাজও না। কিন্তু মানে স্টেট তো আর ক্ষণে ক্ষণে সে দিতে পারে না যে ভাই আজকে কিন্তু আমি এই করলাম, কালে এই করলাম, এটা সে পারে না আসলে। সেটা বড় ঘটনা স্টেট। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিকের আসলে, বাংলাদেশের আমজনতার কিন্তু এটা জানার অধিকার আছে যে আসলে আমার যে ভাই কবরে তার যে মামলা সেটা করা হয়েছে কিনা ঠিকঠাক মতো, এবং সেটা আসলে কি কি অবস্থায় আছে এটা জানার অধিকার বাংলাদেশের মানুষের আছে। এবার আমরা দেখলাম যে নানান কিসিমে মামলা হচ্ছিল, মানে কিছু কিছু হাস্যকর মামলাও আমরা দেখছি। তো এটা এটা কিন্তু আমার মনে হয় যে এটা আসলে একটু অন্যরকম ঘটনা। ধরেন আমাদের আমাদের গ্রামেও বুঝছেন এই ধরনের এক লোক আছে এরকম, যে তার মন চাইলে সে মামলা করে আসে। হ্যাঁ, এরকম লোক কিন্তু আমার গ্রাম না, আপনার গ্রামেও আছে, আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, তো আমার ধারণা এই ধরনের ঘটনা ঘটে বাংলাদেশে। তো স্টেটের এই বিষয়ে একটু আরেকটু মানে ক্লিয়ার হওয়া উচিত। আরেকটা জায়গায় খেয়াল করছি আমরা যে মানে একটা স্লোগান যে চশমা পরা বুবু যান, নৌকা নিয়া ভারত যান। আমার অবশ্য মনে হয় যে বুবু জানের এখন নৌকা নিয়া ভারত যান, উনি যেহেতু হেলিকপ্টারে মনে হয় গেছেন, তাই না? সো নেক্সট আওয়ামী লীগ যদি কখনো নির্বাচন করে তাহলে তারা প্রতীক হিসেবে হেলিকপ্টার ভাইবা দেখতে পারে। এটা একটা ভালো, মানে নৌকা নিয়ে আপনি আর ভারত যাইতে পারবেন না, আপনাকে ভারত যাইতে হলে আসলে হেলিকপ্টারই লাগবে। তো বাংলাদেশ নির্বাচন কমিশনে আসলে আপনার হেলিকপ্টারের কোনো প্রতীক আছে কিনা আমি জানি না, যদি না থাকে এটা করতে পারে আর কি। হ্যাঁ, মানে ওনারা যেহেতু বাংলাদেশের নির্বাচন বা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি হিসেবে অনেক পুরাতন পলিটিক্যাল পার্টি এরকম বলা টলা হয়ে থাকে, ঠিক আছে, সেটা সমস্যা নাই। তো এটা বাংলাদেশের মানুষ ঠিক করবে। তো আমার যেটা আলাপ আর কি যে নৌকার প্রতীক বাদ দিয়ে ওনারা হেলিকপ্টারের প্রতীকটা নিতে পারেন। তো আমি দেখেন এখানে যে ছোটোবেলায় কিন্তু আমার দেশের বাড়ি যেহেতু বগুড়া, আবার আপনারা ভেবেও নিতে পারেন যে আমি আসলে বিএনপির লোক। ভাই আমি বিএনপির লোক টোক না, তবে আমার ফ্যামিলির লোকজন মনে হয় বিএনপির ভোট টোট দেয়, মানে এটা আমার মনে হয় আর কি। হ্যাঁ, তো না, এটা মনে হওয়ার পেছনে কারণ আছে, কারণটা বলি, মানে হাসির বিষয় না। আমাদের যে নির্বাচনী আসন, হ্যাঁ, আমাদের নির্বাচনী এরিয়ার হচ্ছে আওয়ামী লীগের একজন ভেটারান লিডার ছিলেন, নাম হলো আব্দুল মান্নান। উনি আওয়ামী লীগের একসময় সম্ভবত আপনার আপনার হচ্ছে যে প্রচার সম্পাদক ছিলেন কেন্দ্রীয়, এবং উনি হচ্ছেন আপনার ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির মানে ভিপি ছিলেন আর কি। আমি আবার ভিপি আর ভিসির মধ্যে মানে উল্টাপাল্টা করে ফেলি, বুঝছেন, যে কে আসলে ভিসি আর কি আসলে ভিপি। যাই হোক, পি এবং সি এর আলাপ। এই লোকরেও কিন্তু আমি আমাদের বাসায় আসতে দেখছি ভোট চাইতে। আচ্ছা, আমাদের বাসায় কেন? কারণ আমার আমার দুই চাচা, ওনারা হচ্ছেন এগ্রিকালচার ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তো এই আব্দুল মান্নানের রুমমেট ছিল মনে হয় আমার এক চাচা। এখন আমার চাচারও ভুল হতে পারে, আমাদেরও ভুল হতে পারে। ধরুন আব্দুল মান্নান বিশাল হয়ে গেছে বলে হয়তো আমার চাচা দাবি করে যে আরে ও আব্দুল মান্নান তো আমার রুমমেট ছিল, হয়তো নাও থাকতে পারে। যাই হোক, ওই আলাপ পরে। তো আমরা শুনতাম যে আব্দুল মান্নান হচ্ছে আমার চাচার রুমমেট ছিল। তো যার কারণে উনি ওই মানে দাবিতে আর কি আমাদের বাড়িতে আসছিল যে ভাই ভোটটা আমাদেরকে দিয়েন। আমার এক ফুপু তখন আব্দুল মান্নানের ওয়াইফকে বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে ভাবি, আপনার আলাপ শুনলাম, এবার আমার আলাপ শুনেন, তাহলে ভোটটা তাহলে ইয়েকে দেন, বিএনপি মানে ধানের শীষে দিয়ে দেন। ঠিক আছে, মানে আব্দুল মান্নানের বউয়ের কাছে। এবং এখন মানে মানে গত পার্লামেন্টের যে ডামি পার্লামেন্ট ইলেকশন হলো, সেটার ইলেক্টেড পার্সন কিন্তু তার বউ ছিলেন, শাহাদারা মান্নান ওনার নাম। যাই হোক, তো আমার শাহাদারা মান্নানকে আমার মনে আছে, সম্ভবত ঘটনা আমার চোখের সামনেই ঘটা এটা, যে আমার এক ফুপু বলতেছে যে ভাবি আপনার আলাপ শুনলাম, আপনার দাওয়াত তো আমরা কবুল করলাম, এবার আমার দাওয়াত কবুল করেন যে আপনার ভোটটা অন্তত, ভাই তো দেবে না, আপনার ভোটটা অন্তত ধানের শেষে দিয়ে দেন। ঘটনা শুনেন। তার মানে কিন্তু আমি পার্সোনালি আসলে ভাই বিএনপির কাউরে চিনি না, সত্যি কথা যেটা। হ্যাঁ, তো এখন যে বিষয়টা সেটা হলো যে ছোটবেলায় আমরা আসলে বগুড়ায় কিন্তু এই যে স্লোগানটা চশমা, আমরা এভাবে দেখতাম যে চশমা আলী বুবু যান, নৌকা নিয়া ভারত যান, এটা আমরা ছোটবেলায় শুনছি। আপনারা শুনছেন কিনা আমি জানি না। হ্যাঁ, এবার একটু আসি যে 24 আসলে আমার যে স্লোগানগুলো আমি লিখছিলাম, আমি স্লোগানগুলো একটু মানে এখানে উচ্চারণ করতে চাই। যদিও বাংলা একাডেমির এরকম পবিত্র জায়গায় এত
আমার ভাষাগুলো উচ্চারণ করা যাবে কিনা আমি জানি না, তারপরেও মাপ চেয়ে নিতেছি। আমি আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা, এটা আমি প্রথম দিকেই এই মানে এটা ফেসবুকে পোস্ট করছিলাম। আমার এলাকায় সবাই কিন্তু ফেসবুকে পোস্ট। আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা, এটা নিয়ে একটু বলি। এইটা আসলে আমার 2019 সালে লেখা একটা পাণ্ডুলিপি, এবং নাইম ভাই আমার সামনে আছেন। নাইম ভাইয়ের কাছে আমি 18 সালের মানে 19 সালে আপনার একটা পাণ্ডুলিপি দিছিলাম যে এই বইটা আমি করতে চাই। পরে ওই বইটা আমি আর করিনি। নাইম ভাই চাইলে ওই পাণ্ডুলিপি খুঁজে বের করতে পারে। ওই পাণ্ডুলিপির কিন্তু মূলত এই পাণ্ডুলিপি এইটা যে আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা, 2019-এর এপ্রিলে লেখা আমার এই পাণ্ডুলিপিটা। এটা হচ্ছে সম্ভবত তখন আমি লিখছিলাম প্রায় 16-17 হাজার শব্দের একটা পাণ্ডুলিপি এটা। কিন্তু ধরেন এটা বের করা হয়নি। এটা অবশ্য আমি ফ্যাসিস্টের ভয়ে বের করিনি তা না, আমার মনে হয়েছে যে এটা আসলে আরও একটু কাজ করা দরকার, মানে আর্টিস্টিক ওয়েতে, যার কারণে করিনি। আচ্ছা, এরপর 1 তারিখ যে মানে আগস্টের 1 তারিখে আমি স্লোগান দিলাম যে এক হয়েছে সারা দেশ, খুনিচুদার টাইম শেষ। এবং আমি দেখছি যে এই স্লোগানটা আমাকে অনেক জায়গা থেকে আমাকে জানানো হয়েছে যে চিটাগংয়ে অলরেডি এই স্লোগান দেওয়া হচ্ছিল। হ্যাঁ, চিটাগংয়ে এই স্লোগান দেওয়া হয়েছে, ঢাকাতে স্লোগান দেওয়া হয়েছে, অর্থাৎ জনতা কিন্তু এই স্লোগান দিছে। চিটাগংয়ের এই স্লোগানের ফুটেজও সম্ভবত আমার কাছে থাকতে পারে। মানে আমি দেখতেছিলাম যে আবির আবরাজ একটা পোস্ট দিছিলেন যে চিটাগংয়ে স্লোগান দেওয়া হচ্ছে, এক হয়েছে সারা দেশ, খনিযোদ্ধার টাইম শেষ। এটা পরে আবার আপনার বিভিন্ন দেয়ালও মনে হয় লেখা হয়েছিল। ঠিক আমি হচ্ছে আপনার 2 তারিখে আরেকটা স্লোগান দেই, সেটা হচ্ছে সারা বাংলার ঢাকায় চোখ, স্বৈরাচারীর পতন হোক। এটা হচ্ছে আমার 2 তারিখের স্লোগান ছিল। আমি স্লোগানগুলো টাইমগুলো উল্লেখ করতেছি, কারণ আছে, আমি একটু পরে বলবো। তারপর আমি লিখছিলাম 2 তারিখে আবার লিখছিলাম আর করিস না ঘোঁত ঘোঁত, স্বৈরাচারী মাদার চোদ। আচ্ছা, এরপর 2 তারিখে আমি আবার লিখলাম পতন চাই হাসিনার, লাউড অ্যান্ড ক্লিয়ার। মানে লাউড অ্যান্ড ক্লিয়ার শব্দটা কিন্তু আমাদের এই সময়ে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ হয়ে উঠছে আর কি, যার কারণে ওইটা আমার এখানে অ্যাড করা। এরপর 3 তারিখে আমি স্লোগান দিলাম গণভবন দখল কর, ওইটা এখন খুনির ঘর। খেয়াল করে দেখেন, গণভবন দখল করার যে আইডিয়াটা, এটা কিন্তু 5 তারিখের আইডিয়া ছিল, যদিও আরও পরে ছিল মনে হয়, 6 তারিখের আইডিয়া ছিল। আপনারা ইন্টারেস্টিং কাণ্ড একটু খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এটা 3 তারিখেই লিখতেছি যে গণভবন দখল কর, ওইটা এখন খুনির ঘর। আপনারা চাইলে আমার ফেসবুকের ইয়েতে গিয়েও পাইতেও পারেন। তার মানে আমি 3 তারিখে এই স্লোগানটা কেন দিতে পারতেছি? মানে এখন আমাকে কেউ বলছে বা আমি কি সমন্বয়ক? না, আমি এইটাকে একটা অন্যভাবে ব্যাখ্যা দিতে চাই। সেটা হলো যে আমি বলতে চাই জনতাই মূলত এই অভ্যুত্থানকে আগায় নিছে, মানে 2-4 জন মানুষ বা লিডার না। মানে এই যে আমি যে দিতে পারতেছি 3 তারিখে, যেটা ঘোষণা হচ্ছে 6 তারিখের আলাপ, সেটা কিন্তু আমি 3 তারিখে লিখতেছি। সো আমি এই 3 তারিখে এটা কেন লিখতে পারলাম? মানে ব্যাপারটা তো এমন না যে আমাকে কেউ পুশ করছে যে ভাই তুমি এটা লেখো, তা কিন্তু না, কেউ পুশ করেনি। অর্থাৎ আমি ফেসবুকে বা আরও জায়গায় বাইরে মানুষের সঙ্গে কথাবার্তা বলে আমি যেটা বুঝতেছিলাম যে জনগণ কিন্তু এইবার সম্ভবত একটু মানে সে ডিসিশন নিয়ে ফেলছে সে আসলে কি করবে। যার কারণে আমি 3 তারিখে কিন্তু লিখতে পারতেছি এটা যে গণভবন দখল কর, ওইটা এখন খুনির ঘর। এই জন্য আমি বলতেছি যে জনতাই মূলত মানে আমাদের এই যে অভ্যুত্থানকে এটা কিন্তু আগায় নিছে আসলে জনতা। এবং 1971 যদি আপনারা চিন্তা করেন, আপনারা এইটার সঙ্গে একটা মিল খুঁজে পাবেন। আপনারা দেখবেন যে 7ই মার্চে শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিচ্ছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে লড়াই করবা, এই যে আলাপটা আপনি খেয়াল করে দেখবেন যে এর পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ কিন্তু আপনার যেটা আমরা দেখতে পাই যে 7ই মার্চ মানে 8ই মার্চ থেকে কিন্তু যুদ্ধ শুরু হচ্ছে না, যুদ্ধ কিন্তু আরও পরে শুরু হচ্ছে সম্ভবত, আমার যদি ভুল না হয়। তো এটা কেন ঘটলো? কারণ এই যে, এবং এর আগের কথা আমি একটু বলি, সেটা হলো মৌলানা ভাসানী কিন্তু বলে দিচ্ছেন যে ভোটের বাক্সে লাথি অলরেডি মারা শেষ, ঠিক আছে? কিন্তু তখনও কিন্তু মানে শেখ সাহেব কিন্তু উনি নির্বাচনে আছেন, এবং জামাতও তখন নির্বাচনে ছিল যেটুকু আমি জানি। হ্যাঁ, যে তারা কিন্তু পাকিস্তানের যে স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক ডেমোক্রেটিক ওয়েতেই কিন্তু তারা চাচ্ছিলেন যে সিস্টেমটা হোক। আমি এটাতে আসলে শেখ মুজিবের কোনো মানে আমার কোনো ক্রিটিক নেই ব্যাপারে, কারণ হচ্ছে যে উনি হয়তো ডেমোক্রেটিক ওয়েতেই আগাতে চাইছেন,
হ্যাঁ, এটা কিন্তু আসলে মানে ডেমোক্রেটিক ওয়েতে আগানো অস্বাভাবিক কিছু না, কারণ তখন পাকিস্তান কিন্তু একটা ঘটনা। কারণ হচ্ছে 47-এর পর 70 কিন্তু অনেক বেশি দূরের আলাপ না। তখন মানে যেহেতু শেখ মুজিব নিজেও পাকিস্তান আন্দোলনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ লিডার, মানে উনি নিশ্চয়ই তখন চাইবেন না যে পাকিস্তান ধাপ করে ভেঙে যাক। এটা আমার ধারণা হয়েছে আর কি। যার কারণে উনি হয়তো তখনও একটা মানে মিটিংয়ের মধ্যে আছেন, সিস্টেমের মধ্যে আছেন যে আসলে সিস্টেমটাকে কোনোভাবে যুদ্ধের দিক থেকে আসলে সরানো যায় কি না। এটা হচ্ছে আমার এক ধরনের মানে অবজারভেশন। তো কিন্তু দেখেন, জনতার যে চাওয়াটা, এইটা কিন্তু আসলে তৎকালীন আওয়ামী লীগ আমার মনে হয় সেটা রিড করতে পারছিল। যার কারণে আমরা কিন্তু ঐতিহ্যের থেকে প্রকাশিত যে বই নেতা এবং পিতা বইয়ে, যেটা এখন বেশ আপনার ওই বইয়ের যে লেখিকা ওনার যে আলাপ তাজউদ্দিন আহমেদের মেয়ে, সেটা কিন্তু ওইখানে একটা আলাপ আছে মনে হয়, আপনারা দেখবেন যে তাজউদ্দিন আহমেদ আপনার হচ্ছে শেখ মুজিবের বাসায় যান এবং তাকে বলেন যে স্বাধীনতার ইয়ে দিয়ে যান। উনি তো তখন চলে যাচ্ছেন, গ্রেফতার হবেন, তো আপনি ঘোষণাটা দিয়ে যান বা হচ্ছে রেকর্ডটা দিয়ে যান। তখন উনি সম্ভবত দেননি। তো এই আলাপ মনে হয় ওনার বইয়ে আছে, নেতা এবং পিতা বইয়ে সম্ভবত আছে। তো আমি মনে করি যে এই জিনিসগুলোকে আসলে পলিটিক্যাল যে ট্রুথ, মানে হিস্ট্রির যে ট্রুথ, সেগুলোকে আমার মনে হয় যে ট্রুথ হিসেবেই দেখা উচিত, মানে কোনো অ্যাক্টিভিজমের জায়গা থেকে না, যে ভাই আমি আসলে আওয়ামী ন্যারেটিভে বিলিভ করি, সো আমাকে আসলে এইটা মানে স্ট্যাবলিশ করতেই হবে যে না উনি এই ব্যাপারটা আমার মনে হয় এরকম না। আসলে আমার মনে হয় যে পলিটিক্যাল যে ট্রুথ বা হিস্ট্রির যে ট্রুথ, সেই ট্রুথটা আসলে মানুষের আসলে মানে রিয়েল যে ট্রুথ, সেটা আসলে আমার মনে হয় যে আবিষ্কারের আসলে অলরেডি সময় চলে আসছে। আচ্ছা, এবার তারপরে হচ্ছে আমি আপনার আমি একটা ইয়ে দিচ্ছিলাম যে সম্ভবত সেই সময় হচ্ছে আপনার, আমি এটা দিচ্ছি 4 তারিখে। 4 তারিখে ছাত্রলীগ মনে হয় তখন অনেক আপনার একটা ফেসবুক একটা মানে বেশ একটা ইয়ে তৈরি করছিল আর কি। না না, আমি তখন লিখতেছিলাম যে এই জনতা রোধেকে, ছাত্রলীগকে চোদেকে, মানে এরকম একটা আলাপ আমি দিচ্ছিলাম। তো এরপরে আমি একটা স্লোগান দিলাম 4 তারিখে আবার, এই জনতার গণঠাপে শেখ হাসিনার আরশ কাঁপে। একটু আমি খেয়াল করতে বলবো এখানে আরশ শব্দটা নিয়ে, কারণ আমি যখন এই পোস্টটা দিই তখন আমাকে দু একজন ওইখানে কমেন্ট করছিলেন যে আরশ শব্দটা আপনি এখানে ব্যবহার করেন না, কারণ আরশ কেবলমাত্র কার? আল্লাহর। হ্যাঁ, আচ্ছা ফাইন। যেই কারণে আমি আমার আজকের বক্তব্যটা শুরু করছি কোরআন আয়াত দিয়ে। আসলে দেখেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে তার সৃষ্টি জগতের জিম্মাদার হওয়ার জন্য। আপনি যদি নিজেকে আল্লাহর মতো ক্লেইম করা শুরু করেন যে আসমানে নিচে আমি ছাড়া আর কেউ নাই, শেখ হাসিনার ভেতরে যেই ইগোটা তৈরি হয়েছিল, আমার কাছে তখন মনে হয়েছে শেখ হাসিনা যেটাকে আপনারা বা যেটাকে সাধারণ মানুষেরা পলিটিক্যাল সিলসিলার কারণে বলে গদি ছাড় গদি ছাড়, আপনি খেয়াল করবেন আমার কোনো স্লোগানে গদি শব্দ নাই, আমি বলতেছি আরশ ছাড়। কারণ শেখ হাসিনা নিজেকে তখন আসলে একমাত্র একটা খোদা খোদা ভাবার মানে ট্রাই সে করতেছিল। আসলে আপনাদের মনে পড়বে কিনা আমি জানি না, সম্ভবত ফেরাউন এই ধরনের একটা আলাপ করছিল, আনা রব্বুকুমুল আলা, এরকম মনে হয় একটা আয়াত আছে। এখানে যদি কেউ থাকেন হাফেজ বা কেউ, আমার ভুল হলে বলে দিন। উনি বলছেন আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। একই আলাপ ভাই, দেব নাকি কারেন্ট বন্ধ কইরা, দেব নাকি আজকে এই করা, দেব নাকি আজকে ওই করা, আজকে এই করেন সেই করেন। স্টেট মানে স্টেটের নাগরিকের সাথে আপনি ফাইজলামি বেয়াদবি করতে পারেন না, কারণ স্টেটের সভারেন পিপল আপনাকে ওখানে নিয়োগ দেয়, যদিও ওনার তো আসলে নিয়োগ লাগে না। হ্যাঁ, যেহেতু ওনার নিয়োগ লাগেনি, ওনার যখন যা মন চায় উনি তাই বলছেন, পাগলের প্রলাপ করছেন। ভাই আমি এখানে দাঁড়ায়া যখন কথা বলতে আসছি, তখন আমি কিন্তু আসলে একটু স্টাডি করে আসছি। তার মানে আমি ট্রাই করতেছি যে আমি যেন কোনো মানে আপনার হচ্ছে পলিটিক্যালি ইনকারেক্ট কথা যেন না বলি। এবং আমি কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন বারবার আমি বলতেছি যে আমার যদি ভুল হয় আমাকে মাফ করবেন, আমাকে ধরায় দেবেন না। দেখেন, এটা কিন্তু জাস্ট একটা বক্তৃতা, আর কিছুই না, এটা এমন কিছু না। কিন্তু আপনি যখন স্টেট পার্সন হিসেবে, যখন আপনি রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে যখন একটা কথা বলেন, তখন সেই কথা কিন্তু আসলে ফাইজলামি করে আপনি বলতে পারেন না, যেটা এখনও বলতে পারে না, আগামীতেও বলতে পারে না। রাষ্ট্রের নির্বাহীকে তার জনতার সামনে মাথা নোয়াইতে হবে, কিছু করার নাই। মানে এই এই যে সেন্সটা, এটা যদি আপনি ওই জিম্মাদার হিসেবে
যেটা আমি আসলে শাসক শব্দটা তো আসলে আমরা ইউজ করি খুব, মানে আমি যদি শব্দটাকে জিম্মাদার বলি, হ্যাঁ, মানে নাগরিকের খাদেম, যদি এটা যদি বলি, তাহলে কিন্তু নাগরিকের খাদেমেরই উচিত কি? নাগরিকের খাদেমের উচিত নাগরিকের সাথে ভাই খাদেমের মতনই আচরণ করা। কিন্তু না, আসলে যেটা হয় যে পুলিশ আমাদেরকে চাইলেই মাদারচোদ বলে গালি দিতে পারে। পুলিশ, সে কিন্তু আমার সার্ভেন্ট, হ্যাঁ একদম কোনো কিছু করার নাই, বাট সে আমার মাদারচোদ বলে গালি দেয়। আর বড় বড় যারা বিভিন্ন আপনার হচ্ছে প্রোটোকল মানা যে বড় বড় অফিসার, মানে ধরেন যে এগুলো তো আলাদা, ঠিক আছে। আমি যখন গ্রামে যাই, আমার গ্রামে গেলে আমি যে কি পরিমাণ ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগি ভাই, আপনি চিন্তা করতে পারবেন না। কেন ভুগি? কারণ আমার কোনো নেম নাই, আমার কোনো ফেম নাই, আমার একটা ভালো চাকরি নাই, আমি সরকারের কোনো জব করি না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মোটামুটি ভালোই শিক্ষিত ছিল, আমার ফ্যামিলিতে প্রচুর ডাক্তার ইঞ্জিনিয়ার এই সেই হ্যান ত্যান আছে। একসময় আমাকে মনে করা হয়তো আমি একটু মেধাবী টেধাবী, কেন মনে করা হয়তো আমি জানি না। মানে আমার রোল সবসময় 4-5-এর নিচে থাকতো, মানে স্কুলে আমার মনে পড়ে। তারপরে একটু মেধাবী টেধাবী করে আমার ইয়ে করা হতো। যাই হোক, তো এই যে বাড়িতে গেলে হয় কি জানেন, আমার এই যে ধরেন ঈদের সময় আমার ভাইয়েরা আসে, তারা ভাই রাষ্ট্রের সব বড় বড় চাকরি বাকরি করে আর কি। তো এখন এরা এসে বলে কি জানেন যে, আরে কি খবর তোর, এখনো চলতেছে। এইবারই আমার এক ছোট ভাই, মানে আমার গ্রামের এক ছোট ভাই বলছে কি, ভাই এখনো আপনি ঝামেলায় পড়েননি, মানে ইকোনমিক্যালি ফাইন্যান্সিয়ালি আমি এখনো ঝামেলায় পড়িনি, মানে বোঝেন। এবং আমাকে বলা হলো যে জানেন তো উমুকে কিন্তু এবার বিসিএসে এএসপি হয়েছে। আমি বললাম কংগ্রাচুলেট হিম, মানে কোনো সমস্যা নাই আমার। বলছে ভাই আপনি আসলে কি করলেন, মানে এই যে আমি যেটা বলতেছি যে রাষ্ট্রের চাকরি করলে আপনার আসলে যে পরিমাণ আপনার যে মানে ফ্যামিলিতে আপনার, সোসাইটিতে আপনার, নানান জায়গায় আপনার, মসজিদও আপনার ভাই কাতারে আগায় দেয়, ভাই যান যান যান। আমি মসজিদে গেলে জীবন আগায় দেবে না, বুঝছেন? কারণ কি? কারণ হচ্ছে আমার পোশাক আশাক ভালো না, আমি খ্যাত, এটা আমি আগে থেকেই জানি, ঠিক আছে, এবং আমি ভদ্র হওয়ার ট্রাইও করিনি কখনো। আচ্ছা এবার আসেন, আমি ঠিক 5 তারিখ ফজরের সময় আমার মনে আছে আমি একটা স্ট্যাটাস দেই, যদি আব্রাহা কাছে আসে তবে কাবার বিজয় খুব দূরে নয়। আমার তখন মনেই হয়েছে যে খুব সম্ভবত বিজয় থেকে আমরা খুব একটা আর দূরে নাই। আচ্ছা এইবার আমরা আসি যে এই যে ভাষার বিবর্তন যে ব্যাপারটা নিয়ে আমি আলাপ করতেছি। আচ্ছা আমি কি খুব টাইম নিয়ে ফেলতেছি নাকি? ওকে, আমি এখন আর বেশি কথা বলবো না, আমি জাস্ট আমার ইয়েটা করব। দেখেন ভাষার বিবর্তন নিয়ে আমি একটু আলাপ করবো, যেহেতু কবিতা নিয়ে কথা বলতে আসছি। আমাদের যে বাংলা কবিতা, এটা হলো আপনার 3টা যুগ আমি এখানে বলা হয়ে থাকে। একটা হলো আপনার মানে চর্যাপদের যে ব্যাপারটা সেইটা, তারপর মধ্যযুগ যেটা 1200 থেকে 1800-এর মধ্যে আছে, এবং এইখানকার সবচেয়ে বড় কবিরা সম্ভবত মানে বড় কাজ শ্রীকৃষ্ণ কীর্তন এবং ভারতচন্দ্র রায়গুণাকার পর্যন্ত আমি একটা ইয়ে করলাম। এরপরে আমাদের কাছে আসে মধ্যযুগের যে আলাপটা আমি বলতেছি 1200 থেকে 1800-তে। এখানে বলতেছি আমি বৈষ্ণব কবিতার যে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এইখানে আপনার হচ্ছে যে বৈষ্ণব কিছু কবিতা আমি বলতেছি, 1 লাইন করে বলবো, বেশি না, জাস্ট ভাষার চেঞ্জটা খেয়াল করার জন্য, না হলে এগুলো আমার বলার দরকার নেই, আপনারা সব এসব জানেন। দেখেন বৈষ্ণব কবিতা, পিরিতি পিরিতি সব জন কহে, পিরিতি সহজ কথা, বিরিখের ফল নহে তো পিরিতি, নাহি মেলে যথা তথা। আচ্ছা এরপর, সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায়, আমারই আঙ্গিনা দিয়া। এরপর আরও আছে, মানে বললাম না। তারপর, রূপ লাগি আঁখি ঝুরে, গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগে কান্দে, প্রতি অঙ্গ মোর। কান্দে কথাটা খেয়াল রাখবেন। এবার আসি আমরা একটু বাউল কবিতা, মানে মধ্যযুগের সময় যে কবিতাগুলো হয়েছে আর কি। যেমন, বাড়ির পাশে আরশিনগর, সেথা এক পড়শি বসত করে। তারপর, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। টাইম থাকলে গিয়ে শোনাতাম। যাই হোক, শাক্ত পদাবলী খেয়াল করেন। এইখানে রামপ্রসাদ সেন বলতেছে যে, মন রে কৃষি কাজ জানো না। জাস্ট আমি শব্দগুলো খেয়াল করে ট্রাই করব। ময়মনসিংহের গীতিকা দেখেন, ওখানে বলা হচ্ছে যে, আমার বাড়িতে যাইও রে বন্ধু, বইতে দিয়াম পীড়া, জলপান করিতে দিয়াম শালিধানের চিরা, শালিধানের চিরা দিয়াম আরও সবরি কলা, ঘরে আছে মহিষের দই রে বন্ধু, খাইবা 3 বেলা। খেয়াল করেন ভাষার বিবর্তনটা ঘটতেছে কিভাবে। আমাদের জসীমউদ্দিন কিন্তু এই কবিতাটারে একটু মাইরা দিছিলেন, আপনাদের মনে হয় মনে আছে, আমার বাড়ি যাইও ভ্রমর, ওটা নিয়ে আর কথা বলতেছি না। এইবার আসেন আমাদের মধ্যযুগের খুবই গুরুত্বপূর্ণ কবি ভারতচন্দ্র রায়গুণাকর, ওনার অন্নদামঙ্গল কাব্য থেকে আমি 4টা লাইন বলতেছি। প্রণমিয়া পাটনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
তথাস্তু বলিয়া দেবী দিলা বরদান, দুধে ভাতে থাকিবেক তোমার সন্তান। ভাষাগুলো খেয়াল করেন। এইবার আসেন আধুনিক যুগ, 1800 সাল থেকে শুরু হলো। এইখানে আমি যেটা বেছে নিলাম উদাহরণ হিসেবে সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ। পড়তে গেলে এটা আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমি জানি, 4 লাইন পড়তেছি, যেহেতু এখানে সময় আমি বেশি নিয়ে ফেলছি। সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীরবাহু চলি যবে গেরা যমপুরে, অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীরবরে বরি সেনাপতি পদে, পাঠাইলা রণে পুনঃ রক্ষকুল নিধি রাঘবরী। বুঝছেন কিনা আমি জানি না। এই যে দেখেন, খেয়াল করেন, 1861 সালে জানুয়ারি মাসে প্রথম খণ্ড পাবলিশ হলো মেঘনাদ বধ কাব্যের। একটু মনে রাখতে বলি আপনাদেরকে, ফোর্ট উইলিয়াম কলেজ স্টাবলিশ হইল 1800 সালের 9 জুলাই। অর্থাৎ মাত্র 60 বছরের মধ্যে কিন্তু আপনি এতক্ষণ আমি যে ভাষার ভঙ্গিমা দেখাইলাম তা কিন্তু নাই। কেন নাই হইল, কিভাবে নাই হইল, ইতিহাস আপনারা জানেন, এ নিয়ে আমার বলার কিছু নাই। আমি জাস্ট এখানে একটা কথা একটু বলতে চাই, যেটা আমি এখানে লিখছি যে এই সিলসিলায় জারি আছে এখনো। আমাদের টেক্সট বুক কমিটি এখনো সেই মান্ধাতার আমলেই আছেন, এবং মজার ব্যাপার হইল তারা আমলা, সিনিয়র আর কবিদের জন্মের টাইম ধরে সিলেবাস বানায়। আপনি যদি একটা গ্রেট লিটারেচার লিখে বুকার, নোবেলও যেতেন, তাও আপনার মরণ না হইলে আপনার লেখা তারা টেক্সট বুকে তুলবেন না। বিরাট বুদ্ধ এক একজন, একাডেমির পুরস্কারের ক্ষেত্রে একই ঘটনা। হ্যাঁ, একটা একাডেমি পাইতে আপনার গোরস্থানে মোটামুটি ভূত পেতনির আসর বসা লাগবে, তারপরে আপনি একাডেমি পাবেন। হ্যাঁ, তো তার মানে কি, মানে আপনার লিটারেচার দিয়ে আসলে এগুলো হিসাব হয় না, হিসাব হয় বয়েস দিয়ে, আমলা টামলা হ্যান ত্যান, আপনার কতটা পাওয়ার এগুলা দিয়ে। তো ভাষার এই বিবর্তন কিন্তু ব্রিটিশ কলোনির কারণে ঘটেছে। তবে আমাদের মনে রাখতে হবে মানুষের মুখের ভাষায় এই আগ্রাসনের কতটা প্রভাব পড়েছিল। আমার ধারণা যে কোনো ভাষায় আসলে বাঁচায় রাখে গরিবেরা, তাদের ভাষা সহজে আগ্রাসনের শিকার হইতে পারে না। এই জন্য রিটেন লিটারেচার আর বাংলাদেশের আমজনতার মুখের ভাষা দুইটা কিন্তু একেবারেই ভিন্ন। আর্টিস্টরা তাদের আর্টের জন্য নিজের মতো করে কৃত্রিম ভাষা বানায় নেন, গ্রেট কবিরা এই কাজটা করেন, কিন্তু স্টেট যে ল্যাঙ্গুয়েজ তার নাগরিকের জন্য বাধ্যতামূলক করবে সেটা কিন্তু কলোনিয়াল ভাষা হওয়া উচিত না। আমার আন্দাজ হইল কলকাতা শাসিত যে কলোনিয়াল বাংলা, আমাদের মুক্তিযুদ্ধের পরে গড়ে ওঠা দেশে যেই বাংলা গ্রহণ করা হয়েছিল, একটা কমন বাংলা কিন্তু সেই সময় বাংলাদেশ চাইলে আমার মনে হয় প্রচলন করতে পারতেন। এগুলো নিয়ে মনে হয় সেই সময় আবুল মনসুর আহমেদরা অনেক কাজ করেছেন। আচ্ছা, কিন্তু আমরা সেইটাও ফেল করছি। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা খেয়াল করলাম 24-এর গণ অভ্যুত্থানের ভাষা একদম আমজনতার ভাষা। প্রতিটা স্লোগান খেয়াল করলেই সেটা বদলটা খেয়াল করা যাবে। ভাষা এখানে এত বড় একটা অস্ত্র হয়ে উঠলো যে প্রতিটা মানুষ সেই অস্ত্ররে একসেপ্ট করলো। স্লোগান হয়ে উঠলো আমজনতার হাতিয়ার, এত তীব্র হাতিয়ার যে শাসক তার কান বন্ধ করে রাখলেও এই ভাষাভঙ্গির প্রতিটা শব্দ তার রুহের ভিতর ঢুকে প্রচণ্ডভাবে ড্রিল করতে থাকলো। আপনাদের মনে পড়বে র্যাপ গানের কথা ও অ্যাপ্রোচ, আওয়াজ উঠা, কথা ক। ভাষার এই তীব্র প্রয়োগকে আমরা কেবল কোনো মারণাস্ত্রের সাথে তুলনা করতে পারি। 24-এ বাংলা ভাষায় স্ল্যাংয়ের ব্যবহার হইল সবচেয়ে সাবলাইম, সবচেয়ে আর্টিস্টিক। এইটাই যেন নয়া অ্যাস্থেটিক্স হয়ে ওঠে। এটা হচ্ছে আমার একটা আলাপ আর কি। এবার আসেন যে কবিদের যে সিলেবাস, আমাদের এখানে যেটা হয় কি জানেন, যে আমাদের এখানে কবিরা সিলেবাস তৈরি করে আসলে 30-এর দশক থেকে। আমি নিজেও তাই করছি। যেমন ধরেন আপনাদের মনে পড়বে আমরা ফরাসি কবিতা, জার্মান কবিতা, ইংলিশ কবিতা, বোদলেয়ার, র্যাবো, ভেলেন, রিলকে, এলিয়ট, বুদ্ধদেব বসু তৈরি করা এক ধরনের অ্যাস্থেটিক্সের মধ্য দিয়ে আসলে আমরা বড় হই, এবং সেই ব্যাপারটাই সারা জীবন ঘটতে থাকে। যেন বা আমাদের মধ্যযুগ নাই। আমি বলতেছি না আপনি মধ্যযুগে ফিরে যান, আমি বলছি আপনার সিলেবাসের ভিতরে মধ্যযুগটাও থাক। মানে যেন মধ্যযুগ নাই, চণ্ডীদাস নাই, রামপ্রসাদ সেন নাই, ভারতচন্দ্র রায়গুণাকর নাই, বীর মোশাররফ হোসেন নাই, ইভেন মধুসূদন দত্তও কিন্তু সিলেবাস থেকে কি হয়ে গেছে, নাই হয়ে গেছে। এইটা হচ্ছে আলাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি যেটা প্রথমেই বলছি যে আমি হয়তো অনেক নাম কোট করতে পারবো না, কারণ হচ্ছে যে আমার নিজের না জানার ব্যাপারে। লালনের ব্যাপারে আমি একটু পরে বলতাম আসলে। তো এই যে দেখেন, আপনি কিন্তু কবি হিসেবে এই যে জাহিদ জগৎ যেটা বললেন যে লালন, জালালউদ্দিন খান, এনাদেরকে কিন্তু আপনার কবি মনে হবে না, আপনার মনে হবে কি আরে এরকম খ্যাত। এইটা কিন্তু আসলে আমাদের এই যে বুদ্ধদেব বসুর যে অ্যাস্থেটিক্স সেই কারণে গড়ে উঠছে। এইবার আসেন একটু আমি আমার আলাপ করি। সেটা হচ্ছে যে 18-র নিরাপদ সড়ক যে আন্দোলনটা, মূলত সেখান থেকে আমি আমার মানে জার্নিটা আমার মনে হয় শুরু হলো। যদিও 2017 থেকে আমি আসলে মোটামুটি লেখালেখি আমি শুরু করলাম আর কি। যেমন ছাত্ররা যখন লিখলো যে পুলিশ খুন চ্যাটের বাল,
তখন আমার মনে হলো যে আমি মনে হয় একটা ভাষা পাইছি। এবং তখন কিন্তু আমি লিখলাম, যখন আমার চোখের পাশে বাড়ছে ক্ষত, ফুল তখনও ফুটছে মাদার চোদের মতো। এটা আমি কিন্তু তখন লিখছি। মানে 18-র ওই পুলিশ কোন চ্যাটের বাল না লিখলে আমিও কোন চ্যাটের বাল কিন্তু এটা লিখতে পারতাম না, আমার পক্ষে লেখা সম্ভব ছিল না। তারপর ধরেন যখন আমি দেখতেছিলাম মাদার অফ হিউম্যানিটি 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 করে চারদিক সয়লাভ, তখন কিন্তু আমি বলছিলাম যে রক্ত ঘুমিয়ে জীব দেখালো মুসলিনীর মা, এটা আমার বইয়ে আছে। তারপর ধরেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গুম খুন মিডিয়া, এইসবও তখন আমি লিখছি। যেমন ধরেন আমার কবিতাতে আছে যে ফ্যাসিবাদের দিন রাত্রি কোমর তোলে সাপ, দিনাজপুরে লেবুর ঘ্রাণে অংশ তো সয়লাভ। আপনারা এটা এখন তো অনেক ভালোভাবে জানেন। তো আমি আর এইদিকে আসতেছি না যে আমি আসলে কি কি করছি, এটা নিয়ে আমার বলার দরকার নাই। একটু বলি শুধু তাও, যে আপনাদের মনে পড়বে এই ব্যাপারটা, কোথাও তুমি ধলেশ্বরী তীর, বাজ পড়ছে ঢেউয়ের উপর গ্রামে, ক্রস ফায়ারের শব্দে নড়ে পাতা, কার মেয়েটা কাঁদছে মধ্য জামে। আপনাদের সম্ভবত মনে পড়ে যাবে একরাম, ওনার কথা, যাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হতে হয়েছিল। তারপর যেমন ধরেন আমি আরেকটা জায়গায় একটু বলি যে যেন ভোটটা দিতে না পারার মতো ব্যথা বেদনা নিয়ে এক চায়ের পোড়া ছোট স্টলে দাঁড়িয়ে অভিশাপটিও দিতে না পারতে থাকায় শুধু তাকিয়ে আছে ওরা পাখির দিকে। এটা হচ্ছে আমি একটু ছোট একটা গল্প বলি। আমাদের যে গ্রাম, আমার গ্রামের নাম হচ্ছে তালতলা, কিন্তু আমার পোস্ট অফিস হচ্ছে হরিখালি মানে হরিখালিতে ভোটের কেন্দ্র আছে। এক লোক গেছে ভোট দিতে পারেনি, বাইরে সেনাবাহিনী দাঁড়ায় আছে, সে মনে করছে সেনাবাহিনীর কাছে বললেই সলভ হয়ে যাবে। সেনাবাহিনীরা বলছে যে ঠিক আছে ভাই, আমি তো ভোট দিতে পারলাম না। সেনাবাহিনী বলছে কি জানেন, সেনা সদস্য বলছে যে আল্লাহর কাছে বিচার দেন, এই কথাই বলছে। আমি কিন্তু ওটাই বলছি যে অভিশাপটিও দিতে না পারতে থাকায় শুধু তাকিয়ে আছে ওরা পাখির দিকে। মানে নাগরিক কতটা মানে হয়ে গেছিল। তারপর ধরেন যে ওই যে ঢাকা ইউনিভার্সিটির দেয়ালে লেখা হয়েছিল, সেটা নিয়ে আমি পরে বলবো। তো এরপরে আমার মনে হয় না যে আমার আর এসব নিয়ে কথা বলার দরকার আছে। আমি একটু মানে আসি যে 18-র ডিসেম্বরেই হচ্ছে আমার এমন ঘনঘোর ফ্যাসিবাদী বইটা আমরা বের করলাম। এই বইটা যখন বের হয়, এটা বের করছিলেন হচ্ছে আমাদের বন্ধু কবি রুহুল মাহফুজ জয়, ইলিয়াস কমল এবং রাজীব দত্ত। তারা ঢাকা প্রকাশ নামে একটা প্রকাশনী করছিলেন, সেখান থেকে আমার এই বইটা বের হয়। এবং আমার ধারণা এই বইটা যদি তখন কেউ জানতো যে এই বইয়ের ভিতরে আসলে কি কি আছে, শুধু নামটার কারণেই হয়তো অনেকে এই বইটা বের করতে চাইতো না। পরে অবশ্য 18-র মেলাতে আমার মনে আছে, 19-এর মেলায়, যে আমার এই বইটা কিন্তু মেলার সরাসরি স্টলে বিক্রি হইতো না। কারণ হচ্ছে যে কারণ ফ্যাসিবাদ না, কারণ হচ্ছে যে এই বইয়ের কোনো ছিল না, আপনার হলো পরিবেশের ছিল না। যার কারণে এটা হয়তো কোনো একটা প্রকাশনীর একটা ভেতরে রাখা হয়তো, এরকম মানুষ চাইলে বইটা দেওয়া হইতো, যারা কিনছেন তারা মনে করতে পারেন। তো এখন মজার ব্যাপার, আমি প্রকাশনীর নামটা বললাম না, কারণ হচ্ছে যে বই ওখানে প্রায় তখন 400 কপির মতো বই বেচা হয়ে গেছিল, মানে পরে আর কি, আপনার বই বের হওয়ার পর থেকে পুরো সময় এই বইটা 400 কপি বেচা হয়েছে। কিন্তু আমি কোনো রয়্যালটি টাকা পাইনি, কারণ হচ্ছে যে ওই প্রকাশনী ওই টাকা মেরা দিচ্ছে। হ্যাঁ, এই হলো কাণ্ড, যার কারণে আমি নামটা আর বললাম না প্রকাশনীর। তো ওই সময় হচ্ছে আমার মেলায় আমার মনে আছে নাইম ভাইয়ের সঙ্গে আমার আলাপ। নাইম ভাই আমাকে বললেন যে ঐতিহ্যের সঙ্গে কাজ করতে, এবং ঐতিহ্যের সঙ্গে আমি ধীরে ধীরে মানে কাজ করা শুরু করলাম। এই জন্য ঐতিহ্য মানে আমি পার্সোনালি ঐতিহ্যকে আমার নিজের প্রকাশনী বলে মনে করি, এবং আমার ভাই যখন টাকা পয়সা লাগে আমি নাইম ভাইয়ের কাছে টাকা চাই। হ্যাঁ, ইন্টারেস্টিং কাণ্ড আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন 24-এর যে মানে যে কাণ্ডটা ঘটলো, যে আমরা আসলে মানে আমাকে অনেকেই ভাই 24-এর পরে অনেকে আমাকে ফোন করছে, অনেকে আমাকে মানে বলছে কবিতা দেন কবিতা দেন কবিতা দেন অভ্যুত্থান নিয়ে। আমি এটা নিয়ে একটা পোস্ট করেছিলাম যে এটা নিয়ে এখন কবিতা লেখার জন্য আমাকে চ্যাট জিপিটি ছাড়া উপায় নেই আর। আচ্ছা, কারণ হচ্ছে কি, কারণ এত তখন কাণ্ড ঘটতেছে যে এখন সবাই কবিতা চাইতেছে, যেটা কিন্তু 2017 সাল থেকে আমি আসলে শুরু করে দিছি। অ্যান্ড প্রশ্নটা হচ্ছে যে সেই সময় আমি কিন্তু আসলে কোনো কবিতাই লিখিনি, আমি লিখছি জাস্ট স্লোগান। আমি কেন লিখলাম, কারণ আমার মনে হয়েছে যে কবিতার থেকে এখন পাবলিকের ভিতরে যে আওয়াজ উঠানোর জন্য আসলে কবিতা দিয়ে মনে হয় আমি আসলে কাজ করতে পারবো কিনা আমি জানি না। যার কারণে আমি আসলে ওই অ্যাস্থেটিক্সের দিকে না গিয়ে আমি আসলে স্লোগানের দিকে গেছিলাম আর কি। হ্যাঁ, তো তারপর হচ্ছে যে আমি দেখলাম, আমি জানি না যে আজম ভাই এখানে আছেন বলতে পারবেন যে বাংলাদেশের মেইন স্ট্রিম কোনো কবি আসলে স্লোগান লিখছে কিনা আমি জানি না। কারো কোনো কবিতা স্লোগান হয়েছে থাকতে পারে, সেটা নজরুল হয়তো আছে, কিন্তু স্লোগানের উদ্দেশ্যে স্লোগান লেখা কবিরা কেন লেখেন না আমি জানি না।
মানে সম্ভবত তারা অ্যাস্থেটিক্সের ভয় পায় যে এটা হয়তো বুদ্ধদেব বসীয় অ্যাস্থেটিক্স এখানে হয়তো হবে না। হ্যাঁ, এলিয়ট কি এটা পড়বেন? আমি যদি এটা লিখি তাহলে কি বিষ্ণু দে এটা পড়বেন? জীবনানন্দ কি আমার এই ২ লাইনের এই পচা লাইন পড়বেন কিনা? মানে এই ধরনের চিন্তা থেকে হয়তো আমাদের কবিরা হয়তো অ্যাস্থেটিক্স লেখেন না। তো আমি এখানে একটু আলাপ করতে চাই যে র‍্যাপ গান যে হইল, এইটাকে আসলে আপনারা অ্যাস্থেটিক বলে মনে করেন কিনা অ্যাস্থেটিক সমাজ? তারপর মিম, আপনারা জানেন যে এই গত ১৫ বছরে মিম যেভাবে আমাদেরকে মানে উদ্বেলিত করছে, সেটা কিন্তু অসাধারণ ঘটনা ঘটছে। এখন আপনি এই মিমকে সাহিত্য হিসেবে দেখবেন কিনা এটা নিয়েও আমার একটা সন্দেহ আছে। যেমন দেখেন, আমি কিছু মিমের কথা বলি এখানে, আমরা খুব ইউজ করছি, এখনো মনে হয় করি, যে ওই মামা না প্লিজ। হ্যাঁ, তারপর দেখেন যা ভালো মনে করেন, পোস্ট ডিলিট করেন, আছে না? এই যে মিমগুলা, এই মিমগুলো আসলে কি 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 মিন করে? ভাই আপনি আসলে একটা গ্রেট কোনো কবিতা দিয়েও হয়তো এক লাইন বলতে পারবেন না। এটা এত ঘটনা ঘটাইছে এই জিনিসগুলা। সো এই মিমগুলোকে আসলে সাহিত্য হিসেবে দেখা হবে কিনা, এইটা আমার মানে অ্যাস্থেটিক সমাজের আপুদের কাছে কোশ্চেন থাকবে আর কি। আপু বললাম এমনি মজা করে, কেউ আবার ইয়ে নিয়েন না। আচ্ছা, এরপরে আমি জাস্ট আর ২-১ মিনিট কথা বলবো, শেষ করব। স্লোগান নিয়ে আমার আন্দাজ। স্লোগান আসলে পাবলিককে এমনভাবে চালিত করে যে সে ইনস্ট্যান্ট মৌতের জন্য প্রস্তুত হয়। মনে মনে মৌতের জন্য সে ওথ নিয়ে ফেলে। যেমন পাত্রিয়া ও মুয়ের্তে, হয় দেশ নয় শাহাদাত, এটা নিয়েই কিন্তু মানুষ নামে। যেমন ইনকিলাব জিন্দাবাদ। এইটারে হিউম্যান হিস্ট্রিতে, মানে লিটারারি হিস্ট্রিতে ছোট করে দেখার সুযোগ নাই বলে আমার মনে হয়, বরং বিরাট ঘটনায় আমি এটাকে বলতে চাই। এবার আসেন, আমি ৭১কে ২৪ দিয়ে ফিল করা শুরু করছি আসলে। আমার ফ্যামিলিতে ২ জন আমি জানি একদম বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন, মারা গেছেন। আমার নানা, মানে আমার যে নানা, আমার আপন নানার বড় ভাই একজন মুক্তিযোদ্ধা, উনিও মারা গেছেন। আমি আমার এই নানার কাছেই বড় হয়েছি অনেক সময়। মানে বড় হয়েছি বলতে, আমি যখন গ্রামে যাইতাম আমার নানা আমাকে নানান ধরনের জিনিস পড়তে দিতেন। ভালো ছাত্র হিসেবে একটু সুনাম ছিল, হুদাই আমার একটা বই ধরে বলতো যে পড়তো এটা। দেখতাম বাংলা বই পড়তে ভালো লাগতো। আমার সাহিত্যের পেছনে আসার পেছনে আমার এই নানার সম্ভবত একটা বড় অবদান আছে। তো আমার এই যে নানা, উনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু আমি রিয়েলি যেটা হয়েছে কি জানেন, যে মুক্তিযুদ্ধের যে যোদ্ধা যারা, মানে যারা রিয়েল হিরো, যারা মানে যারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদেরকে, তাদের যে বেদনা, তাদের যে কষ্ট, তাদের যে হাহাকার বা তাদের যে হিরোইজম, এটা কিন্তু আসলে লিখে পড়ে আমি কতটা ফিল করতে পারতাম এটা নিয়ে আমার সন্দেহ আছে। কিন্তু যখন ভাই আমি দেখলাম যে ২৪ ঘটতেছে, হ্যাঁ, তখন আমি চায়ে থাকতাম ফেসবুকের দিকে, যে আসলে ঘটতেছে কি। হ্যাঁ, আমার মনে পড়ে ৭১-এ মানুষ সম্ভবত এইভাবেই কানে রেডিও লাগায় থাকতো যে ঘটতেছে কি। আচ্ছা, তারপরে যেমন ধরেন ৭১-এ মানুষ, আমজনতা যেভাবে বাংলাদেশের মানুষকে, মানে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সহযোগিতা করছেন, কেন করছেন? এটা জনযুদ্ধ। ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমি ফিরে পাই আবার আপনার এই ২৪-এর আন্দোলনে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, অ্যাস্থেটিক জগতে এই কথাটা কতটা মানুষ নেবে কিনা আমি জানি না। আমি পিনাকি ভট্টাচার্যের ভিডিও নিয়মিত দেখার ট্রাই করি এখন। পলিটিক্স বোঝার জন্য না। উনি ওনার ভিডিওতে, প্রায় প্রতিটা ভিডিওতে প্রায় উনি শেষে শহীদদের কথা বলেন। আপনারা খেয়াল করেন, দেখবেন। আমি যখন এই শহীদদের কথা শুনি, পার্সোনালি আমি, মানে প্রকাশ্যে এটা বলাটা আসলে ঠিক হচ্ছে না, তারপরেও বলি, আমি ৪ থেকে ৫ দিন আমি বাচ্চাদের মতো জাস্ট কাঁদছি যখন আমি শহীদদের কথা শুনতেছি। অ্যান্ড আই ফেল দ্যাট, যে হোয়াট ওয়াজ আসলে আপনার ফ্রিডম ফাইট ইন 71, একটা কত বড় একটা স্কেচ, মানে কত বড় ঘটনা। হ্যাঁ, আমি তখন ফিল করতে পারলাম যে মুক্তিযোদ্ধারা আসলে ঠিক কিভাবে দেশকে ওন করতেন, কিভাবে আসলে মানুষকে ওন করতেন, স্টেট, একটা নতুন স্টেট তৈরি করার জন্য তারা কি করতেছেন। এটা কিন্তু আমি ২৪ দিয়ে বুঝতে পারলাম। যারা মনে করেন ২৪-এর সঙ্গে ৭১-এর একটা ঝামেলা আছে, এটা অনেকেই মনে করা শুরু করছেন বা একটা ন্যারেটিভ তৈরি করার ট্রাই করছেন। আমি তাদেরকে একটু বলতে চাই এই ঘটনাটা, যে ভাই আমি যে এই প্রজন্মের লোক, হ্যাঁ, আমি কিন্তু আসলে আমার ৭১-কে আমি দেখি আসলে ২৪-এর মধ্য দিয়েই। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আপনার গণ অভ্যুত্থান পরবর্তী কবিতা কেমন হওয়া উচিত, এ নিয়ে মনে হয় একটু কথা বলা দরকার। আমি গণ অভ্যুত্থান পরবর্তী কেমন হওয়া উচিত কবিতা বা সাহিত্য, আমি তার কোনো প্রেসক্রিপশন দেবো না। আমি জাস্ট একটা কোশ্চেন তুলে যাব, এই কোশ্চেনগুলো সলভ করলে আমার মনে হয় একটা দিশা পাওয়া যেতে পারে। লীগ কেন ফেল করলো?
আপনি খেয়াল করে দেখবেন গত 15 বছর লীগ তার প্রোপাগান্ডা নানানভাবে কিন্তু সাহিত্যে বা নানান জায়গায় টেক্সট বুকে হ্যানত্যানে তারা ট্রাই করছে, বাট তারা পারেনি। এটা একটু মাথায় রাখেন যে লীগ কেন ফেল করলো তার এই প্রোপাগান্ডামূলক সাহিত্যে। কালচারাল ওয়ার বা হেজিমনি যেটা, ধরেন আমি বললাম, আমি প্লিজ ছোট করে দেখতেছি না কাউকেই, আমি কিন্তু আমার বক্তব্যের শুরুতেই বলছি কাদের প্রতি আমার কি ঋণ আছে। যে ধরেন আপনি বললেন রাজুতে আয়, আর একটা বিরাট কাণ্ড ঘটায় ফেললেন। লিটারেচার এরকম না, কালচার এরকম না, এটা রাজুতে আয় বললেই হবে না। এটার জন্য ভাই একটা অদ্ভুত ঘটনা ঘটাইতে হবে, একটা বিরাট টাইমের ব্যাপার। হ্যাঁ, তো আমি একটু বলি কে কারণে এই ঘটনাটা আমি কেন বললাম যে রাজুতে আয় বললেই আপনার ন্যারেটিভ তৈরি হবে না। একে ফজলুল হক, আমি কটা নাম বলছি জাস্ট, এমন না যে মানে কাউকে আমি প্রায়োরিটি দিচ্ছি। একে ফজলুল হক, ভাসানী, তাজউদ্দিন, জিয়াউর রহমান, যে তারা তো বাংলাদেশে ধরেন খুবই পপুলার লোক। এদেরকে নিয়ে কোনো গ্রেট কবিতা আমার চোখে পড়েনি। আপনাদের চোখে পড়ে থাকলে আমাকে প্লিজ জানাবেন। ইভেন মুজিব নিয়া গত 15 বছরে হাজার হাজার কবিতা লেখা হয়েছে, একটাও গ্রেট কবিতা লেখা হয়েছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এটা আপনারা মনে করতে পারেন যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাকে নিয়ে কিন্তু একসময় কবিতা লেখার হিড়িক পড়ে গেছিল, ওই ঘটনাটাই ঘটছে। আবার গণ অভ্যুত্থান নিয়ে এরকম কবিতা লেখার হিড়িক পড়ে যাবে কিনা এটা নিয়ে, মানে কবিতা লেখার জন্য আমার কোনো ঝামেলা নাই। আমি বলছি যে যদি আপনি টিকে থাকতে চান তাহলে। তারপর একটা কথা, সেটা হলো যে ফরমায়েশি সাহিত্য আসলে ফেইলই করে বেশিরভাগ সময়। যদিও আমরা মনে আছে আমার শাহানামার কথা, মনে রেখেই বলতেছি যে আপনি যদি ফরমায়েশি করে কবিদেরকে দিয়ে এই গণ অভ্যুত্থানকে দিয়ে কবিতা লেখাইতে চান, তাহলে কিন্তু আপনার কবিতাও ফেল করার একটা চান্স আছে। এই জায়গায় আমার কিছু আলাপ আছে, সেটা হচ্ছে যে যেমন ছায়া কারবালা নামে আমার একটা বই আসছিল, এই বইটা আমি উৎসর্গ করছিলাম আবুল মনসুর আহমেদকে, প্রফেসর আব্দুর রাজ্জাককে, আল মাহমুদকে, আহমদ সাফাকে, ফরহাদ মজারকে এবং রকমনুকে আমি এটা করছিলাম। আমি এই বইটা কেন করছিলাম, আমি জাস্ট কয়েকটা বইয়ের নাম বলি, আমি বলবো যে এই বইগুলো আসলে আমাদের পরবর্তী জেনারেশন কবিরা যেন পড়েন। যেমন ধরেন ওই যে বাংলাদেশের কালচার বলে তার একটা বই আছে, আমি মানে আমার ল্যাঙ্গুয়েজ কীরকম হওয়া উচিত এটা কিন্তু আমাকে অনেকটাই দিশে দিছে আবুল মনসুর আহমেদ। ঠিক এইভাবে আল মাহমুদ, আহমদ সফা, তারা এই ব্যাপারগুলোকে আমাকে কিন্তু করছেন। এখন বাংলাদেশের আমজনতার কালচার, তার ভাষা, জীবনযাপন, ধর্ম, লোকাচার, পাহাড়ি জনগোষ্ঠী, সাঁওতাল, বিহারি, হরিজন যারাই আছেন তাদের কালচার, এই সব কিছুর প্রতি দরদি না হইলে আসলে একজন কবির সম্ভবত ঝামেলাই হবে। এটা আমার মনে হয় মনে রাখা উচিত একটা ন্যাশনের কবি হিসেবে। সারা দুনিয়ার ক্লাসিক পড়া উচিত, গ্রেট লিটারেচার, গ্রেট মুভি, গ্রেট দর্শন, এগুলো পড়া উচিত। মানে না হলে আসলে আপনি এই জামানায় এসে নতুন গ্রেট কিছু করতে পারবেন কি না এটা নিয়ে সন্দেহ আছে আমার। হ্যাঁ, যদি কেউ পারেন তাকে তো সালাম, আমার কোনো সমস্যা নাই। এই জায়গায় আমি লালনের কথা বলতে চাই। ধরেন লালন কোন দেশের? আসলে কোনো দেশের না, লালন কিন্তু সভ্যতার। আপনি যদি চিন্তা করেন মোৎসার্ট, আপনি যদি চিন্তা করেন বেটোভেন, আপনি যদি চিন্তা করেন প্রুস্ট, মার্শেল প্রুস্ট, আপনি যদি চিন্তা করেন তলস্তয়, দস্তয়েভস্কি, শাহনামা, বা ওই যে আপনার মিগুয়েল, আপনার হচ্ছে যে যেটা লিখছেন আর কি, আপনার কি বলে ডন কিহোতে, এগুলো কারা? এরা কিন্তু পৃথিবীর সম্পদ। ওস্তাদ আলাউদ্দিন খান কোন দেশের? পৃথিবীর সম্পদ। হ্যাঁ, আপনার এইরকম আমরা বিসমিল্লা খান, মানে আমি যেটা বলতেছি যে কোনো লোক, কোনো পাবলিক, তারা কিন্তু দুনিয়ার সভ্যতার হয়ে ওঠেন। আমি মনে করব যে আসলে সভ্যতার হয়ে ওঠার মানে জরুরিটা খুবই জরুরি। আমি জাস্ট শেষ করবো এবার ইয়াহিয়া সিনওয়ারের একটা ওসিয়ত দিয়ে। ইয়াহিয়া সিনওয়ার সম্বন্ধে আপনাদের নিশ্চয়ই ধারণা আছেন, ইনি কিছুদিন আগে ফিলিস্তিনে শহীদ হয়েছেন। আমি তার একটা মানে একটা চিঠি বা একটা ওসিয়ত নেটে ঘুরতেছে, সেটার একটা অনুবাদ যেটা রুম্মানা জান্নাত করেছেন, আমি সেইটা পড়ে আমি আজকের বক্তব্য আমি শেষ করবো এবং আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা মুক্তি পেয়ে যাবেন। আমি শুরু করছি। আমার আখেরি ওসিয়ত এই, সবসময় মনে রাখবা প্রতিরোধ আজাইরা কোনো জিনিস না। এটা কি শুধু শুধু গুলি ছোড়া, বরং ইজ্জত ও গৌরবের সাথে বাইচে থাকার এক জিন্দেগি। জেলখানা ও অবরোধ আমার শিখাইছে যুদ্ধ দীর্ঘ এবং মুশকিল সফর। আমি এটাও শিখছি যে যারা হাতিয়ার ফালায় দিতে ইনকার করে তারা নিজেদের হাতেই উদাহরণ সৃষ্টি করে। দুনিয়ার কাছে ইনসাফ আশা কইরো না, কারণ দুনিয়ার কাছে ইনসাফ আশা কইরো না, কারণ আমি বাইচে থেকে দেখছি দুনিয়া আমাদের জখমের সামনে বোবা হয়ে থাকে। ইনসাফের জন্যে বসে থাইকো না, নিজেই ইনসাফ হও। ফিলিস্তিনের খোয়াবরে অন্তরে ধারণ করো,
প্রতিটা জখমরে হাতিয়ার বানাও এবং প্রতিটা অশ্রুরে আকাঙ্ক্ষার উৎস বানায় ফেলো। আমার আখেরি তামান্না এই, হাতিয়ার রাইখা দিও না, ফালায়া দিও না পাথর, শহীদদের ভুইলা যাইও না, এবং যে খোয়াব তোমার হক তার সাথে সমঝোতা করো না। আমরা আমাদের জমিনে, আমাদের অন্তরে এবং আমাদের সন্তানদের ভবিষ্যতে থাকবো বইলাই এইখানে আছি। আমি তোমাদের কাছে ফিলিস্তিন সুপে যাইতেছি, যে জমিনরে আমি আমার মৃত্যু অবধি মহাব্বত করছি এবং সেই স্বপ্নরে নিজের কাঁধে বয়ে বেড়াইছি, একটা পাহাড়ের মতো যা কখনো ঝুইকা যায় না। আমি যদি পইরা যাই, আমার সাথে পইরা যাইও না, বরং সেই পতাকারে ধইরা রাখো যা কখনো পড়ে না, এবং আমার রক্ত দিয়ে একটা সেতু বানাও আমাদের ওয়ারিসদের জন্য, যারা আমাদের ছাই থেকে আরো মজবুত হয়ে দাঁড়াবে। ভুলে যাইও না যে মাতৃভূমি কেবল বলার জন্য কোনো কাহিনী নয়, বরং বাইচে থাকার জন্য সব থেকে জরুরি সত্য, এবং এই ভূমিতে জন্মানো প্রত্যেক শহীদদের সাথে আরো 1000 প্রতিবাদী জন্মায়। ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, ইনকিলাব জিন্দাবাদ।